সুপ্রিয় দর্শক, শুরু হলো নিটল টাটা এসএটিভি সংলাপ। আপনাদের সঙ্গে আছি আমি জাহিদুর রহমান খান। দর্শক, এসএটিভির সাপ্তাহিক আয়োজনে আমাদের আজকের আলোচ্য বিষয় লকডাউনে জনজীবন। আর আমার সঙ্গে আলোচনার জন্য স্টুডিওতে আছেন সাবেক সচিব ও সাবেক রাষ্ট্রদূত মোফাজ্জল করিম, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি কুদ্দুস আফরাদ, জাতীয় পার্টির অতিরিক্ত মহাসচিব অ্যাডভোকেট মোহাম্মদ রেজাউল ইসলাম ভূঁইয়া, এবং আমাদের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত হচ্ছেন পুলিশের সাবেক আইজি AKM শহীদুল হক। আমরা আলোচনার শুরুতেই AKM শহীদুল হক, আপনার কাছে যেতে চাই। লকডাউন যখন শুরু হলো তখন এই দ্বিতীয় দফার লকডাউনকে সর্বাত্মক কঠোর লকডাউন নানাভাবে বলা হচ্ছিল প্রশাসনের পক্ষ থেকে, বিশেষ করে পুলিশের পক্ষ থেকে বেশ কড়াকড়ি আমরা দেখছি, যেখানে মুভমেন্ট পাসের কথা বলা হচ্ছে। পুলিশ মনে হয় এই লকডাউনে প্রথম এই ধরনের কোনো চলাফেরার জন্য একটি পাস দিচ্ছে জনগণকে। তা এইটি আসলে আমি এই বিষয়টাই জানতে চাই আপনাকে। মানুষ যেখানে আমাদের ঢাকা শহরে 2 কোটির বেশি লোক বাস করে, সেখানে কতজনকে মুভমেন্ট পাস দেওয়া সম্ভব, বা এটি ইমপ্লিমেন্ট করা কতটা কঠিন? ধন্যবাদ। দেখেন, মুভমেন্ট পাস দিচ্ছে, এটা তো আপনারা দেখেছেন যে এইভাবে সারা প্রতি মিনিটে 15,000 দরখাস্ত রিকোয়েস্ট আসছে, লক্ষ লক্ষ রিকোয়েস্ট আসে। তো এখানে একটা সুবিধা হলো কি, এটাকে অ্যাপ্রুভাল দরকার হয় না। মানে তাকে প্রিন্ট করে সাথে রাখলেই 3 ঘন্টা ভ্যালিডিটি থাকে। এটা একটা নিয়ন্ত্রণ, মানে মুভমেন্ট নিয়ন্ত্রণের একটা কৌশল। এই যে লাগবে, এটা যে একটা একেবারে কম্পালসারি, এটা ছাড়া বের হওয়া যাবে না, তা কিন্তু না। আপনার রুগী আছে, আপনার সাংবাদিক, আপনার ডাক্তার, জরুরি কাজে বের হবেন, এটা যদি আপনি পুলিশ সামনে পরে পুলিশে জিজ্ঞাসা করে, তাদের কাছে আপনি ব্যাখ্যা দিতে পারেন, সন্তোষজনক মনে হয়, তাহলে তো আপনাকে ছেড়ে দেয়। তাকে তো আটকে রাখে না। পুলিশ তো মানবিক আচরণ করে। কাজেই ওই যে আপনার যারা মুভমেন্ট পাস, এটা একটা নিয়ন্ত্রণের জন্য রাখা হয়েছে। এটা তো সবাই, বিশেষ করে দরিদ্র শ্রেণী, খেটে খাওয়া মানুষ, এরা তো আর এই মুভমেন্ট পাস সংগ্রহ করবে আপনার কম্পিউটার গিয়ে বা স্মার্টফোন কজনের দিয়ে হাতেই বা স্মার্টফোন আছে যে সেটি করতে আছে। পারবে? কাজে এটা শব্দ সম্ভব হয় না। এই জন্য এটা কেউ ম্যান্ডেটরি করেন নাই, নিয়ন্ত্রণের একটা কৌশল হিসেবে রাখা হয়েছে। এবং এটা কৌশল হিসেবে রাখার কারণে কিন্তু এটা একটা পজিটিভ ইম্প্যাক্টই আছে। এখন লকডাউন আপনারা যে কড়াকড়ি বিভিন্ন কৌশল শুধু পুলিশের থেকে করলে হবে না, সকলের পক্ষ থেকে, আপনি সরকারি সংস্থা, বেসরকারি সংস্থা, আপনি অটোনোমাস থেকে আরম্ভ করে বিভিন্ন কমিউনিটি, বিজনেস কমিউনিটি, সকলে মিলে যার যার অবস্থান থেকে তার দায়িত্ব পালন করে, তাহলে তো এটা লকডাউনটা বাস্তবায়ন করা সম্ভব। পুলিশ তো মেইন রাস্তা গুলিতে সাধারণত থাকে, তাদের চেকপোস্ট থাকে, তাদের মুভমেন্ট থাকে, কিন্তু অলি গলি সেখানে তো সাথে পুলিশ তো দেওয়া সম্ভব না। কাজে প্রত্যেকটা নাগরিকের যেমন নিজস্ব দায়বদ্ধতা আছে, নিজে যেমন সচেতন হতে, নিজের স্বার্থে, নিজের সুরক্ষার জন্য, তার অন্যের সুরক্ষার জন্য তাকে যেমন দায়িত্ব পালন করতে হবে, এই দায়িত্ব পালনের বিষয়টা তার মধ্যে ঢুকিয়ে দেওয়া। এই যে আপনাদের প্রচারণা হচ্ছে, সরকারি প্রচারণা হচ্ছে, বিভাগীয় প্রচারণা হচ্ছে, সেটা আর যারা এগুলি কোনো কিছু তাদের কানে যায় না, তাদের জন্য ওই কমিউনিটির লোকজন সরাসরি উপস্থিত থেকে এই কাজগুলি করবে। মনে করেন বিশেষ করে এই সমস্ত খোলা বাজার বা কাঁচা বাজার, কিচেন মার্কেট বলে, সেগুলিতে সবচেয়ে বেশি ভিড়টা হয়। কিন্তু ওখানে তো বাজার একটা কমিটি আছে, তাদের তো দায়িত্ব আছে। স্বাস্থ্যবিধি লঙ্ঘন হলে তারা ব্যবস্থা নিবে। ফিজিক্যালি উপস্থিত থেকে নিজেরা যেমন স্বাস্থ্যবিধি মেনে চলবেন, পাশাপাশি তাদের যে ওই দোকানদার আছে, যারা কাস্টমার আছে, তাদেরকে বাধ্য করবেন। এইভাবে প্রত্যেকটা কমিউনিটি যদি যার যার অবস্থান থেকে দায়িত্ব পালন করে, তাহলে এটা সম্ভব। লকডাউনের বিকল্প নাই। যে করোনা বৃদ্ধি পাচ্ছে, প্রথম 1 সপ্তাহ বা 8-10 দিন যেটা দিয়েছিল, ওইটা তো অনেকটা রিল্যাক্স ছিল। সরকারের পক্ষ থেকে রিল্যাক্স ছিল, পুলিশও রিল্যাক্স ছিল, সবাই রিল্যাক্স ছিল। কিন্তু ওইভাবে ওইটা দেওয়ার না দেওয়ার সমান করে। এখন গতকাল থেকে যেটা শুরু হয়েছে, এটা তো আক্ষরিক অর্থে গভর্নমেন্টে চায় এটা অত্যন্ত টাইটলি একটা লকডাউন হোক। কাজে এটাকে সেভাবেই সবাইকে যদি সহযোগিতা করা হয়, সবাই যদি এটার সাথে একসাথে সামিল হয়, যে আমার স্বার্থ, ব্যক্তির সাথে, আমার জাতির জনের সাথে, এটা যে কোনোভাবে এই লকডাউনের মধ্যে মানতে হবে। আর লকডাউন ছাড়া বিকল্প কিছু আমি তো দেখিনি। স্বাস্থ্যবিধি এবং লকডাউন, এই যে করোনা যেভাবে গতকাল 96 জন মারা গেছে, এই যেভাবে সংখ্যক বাড়ছে, এটা লকডাউন এটা
অত্যাবশ্যক একটা ব্যবস্থা ছিল এবং সেটা সরকার 1 সপ্তাহ দিনে করছে। জানি না যদি এটা সংক্রমণ না কমে তা হয়তো বাড়াতে পারে সরকার, আমি জানি না কি হবে। তবে এটা আমাদের সবাইকে প্রত্যেকটা নাগরিকের দায়িত্ব থেকেই আমাদের এই লকডাউনের বিধি-নিষেধ মেনে চলা জি। উচিত আমি মনে করি। এ কে এম শহীদুল হক, আপনি আমাদের সঙ্গে থাকবেন, আপনার কাছে আবার আসবো আমি। মোফাজ্জল করিম, যেটি এ কে এম শহীদুল হক বললেন যে লকডাউনের বিকল্প আসলে নেই, করোনা সংক্রমণ যেভাবে বাড়ছে, আসলে শর্ত সাপেক্ষে যেভাবে লকডাউন ঘোষণা করা হয়েছে, যেভাবে প্রতিষ্ঠানগুলো খোলা আছে, সর্বাত্মক লকডাউনের কথা বলা হোক, সেটি আর সর্বশেষ সর্বাত্মক থাকেনি। তো এই অবস্থায় আসলে 7 দিনের এই লকডাউন দিয়ে করোনা কতটা সংক্রমিত বা রোধ করা যাবে, আর পাশাপাশি জনজীবনে যে তার এই জনবহুল এই ঢাকায় মানুষ যখন বের হচ্ছে তখনই কিন্তু নানা ভোগান্তি বিড়ম্বনায় তাদের পড়তে হচ্ছে, সেটিকে একটি সুস্থ ব্যবস্থাপনার মধ্যে আনা যায়নি কেন? আমি আর একটা শব্দের সঙ্গে যোগ করতে চাই, লকডাউনে জনজীবন বিপর্যস্ত। স্বাভাবিক জীবনযাত্রা সম্পূর্ণভাবে পাল্টে গেছে, উল্টে গেছে, উলট পালট হয়ে গেছে, জীবন বিপর্যস্ত হয়ে গেছে। এটা অস্বীকার করার কোনো উপায় নেই। কিন্তু এর জন্য দায়ী কোনো কর্তৃপক্ষ নয়, না স্বাস্থ্য মন্ত্রণালয়, না প্রশাসন, না প্রধানমন্ত্রী, কেউই না। আমি বলবো এর জন্য দায়ী আমরা নিজেরা। কারণ প্রথম থেকেই যখন বলা হলো, ধরুন আজ থেকে 1 বছর 1 মাস আগে যখন প্রথম করোনা ধরা পড়লো বাংলাদেশে, তারপরেই তো মানুষকে এ ব্যাপারে প্রশিক্ষিত করার জন্যে, অবহিত করার জন্যে অনেক চেষ্টা করে, সচেতন করে তোলার জন্যে বলা হয়েছে। এবং প্রথম দিকে খুব জোরে সোরে কোনো কিছুই করা হয়নি, তবে বার্তা যেগুলো দেওয়ার ঠিকই দেওয়া হয়েছে। এবং শুধু জাতীয়ভাবে নয়, আন্তর্জাতিকভাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ইত্যাদি, আজকাল তো রেডিও টেলিভিশনের মাধ্যমে, গণযোগাযোগের মাধ্যমে সবাই সব কিছু জানতে পারছে। কোনো কিছুই কিন্তু দুর্ভাগ্যের বিষয় যেটা আমরা খুব সিরিয়াসলি নেই, মানে আমলে নেই না। ঠিক আছে, ওরা বলবার কাজ, ওদের কাজ বলা, বলছে, আমাদের কাজ শোনা, শুনছি, যেভাবে চলতে হয় আমরা নিজেরা ঠিক করব, এইভাবেই ব্যাপারটা চলে আসছিল। এটা খুব খারাপ হয়েছে যখন মার্চ মাসের পরে, ধরেন গত বছর জুলাই আগস্টের দিকে একটু জোর দেওয়া হলো ব্যাপারটার প্রতি, এবং মৃত্যুর সংখ্যা ইত্যাদি বাড়তে শুরু করলো, তখন স্বাস্থ্যবিধির উপরে কিন্তু পরিষ্কারভাবে বলা হয়েছে। আজকে আমার মনে হয় বাংলাদেশে এমন লোক পাওয়া যাবে না যে স্বাস্থ্যবিধিগুলো কি এটা জানে না। আমি ঠিক মফস্বল অঞ্চল বলতে পল্লী অঞ্চলের কথা বলছি না, কারণ পল্লী অঞ্চলের একটা সুবিধা হলো এখন পর্যন্ত আল্লাহর রহমতে তারা মোটামুটি নিরাপদ আছেন। মোটামুটি বললাম এই কারণে, ওখানে কতটুকু আক্রান্ত হচ্ছে, কে আক্রান্ত হচ্ছে, কে কিসে মারা যাচ্ছে, সেই খবরটা আমাদের, সেই তথ্যটা আমাদের বিশেষ জানা নাই। তবে খুব একটা বিরাট রকমের কিছু যে নয়, এর কারণ হচ্ছে যদি হতো তাহলে শহরবাসী আমরা যারা আছি, আমাদের কাছে সঙ্গে সঙ্গে খবর পৌঁছে যেত যে এরকম গলা ব্যথা শুরু হয়েছে, গায়ে জ্বর, খেতে ইচ্ছা করছে না, কি করব। তখন আমরা বলতাম, আরে তাড়াতাড়ি নিয়ে যাও, ডাক্তারের কাছে নিয়ে যাও, এ তো করোনার লক্ষণ ইত্যাদি। তো যাই, গ্রাম ভালো আছে এখনও, ভালো থাকুক, দোয়া করি। কিন্তু শহরাঞ্চলে বস্তি এলাকা বা ভালো ভালো আবাসিক এলাকা যেগুলো আছে, সেখানে সবাই আমরা জানি যে স্বাস্থ্যবিধি মেনে চললে পরে শুধু সরকার নয়, সরকার কোনো উদ্দেশ্য নিয়ে, আমরা তো প্রথমে মনে করি সরকার বলছে নিশ্চয়ই কোনো একটা মতলব আছে, এরকমভাবে একটা প্রবণতা আছে মানুষের মধ্যে সরকারের ঘোষণাকে ইয়ে করার জন্য আর কি, গ্রহণ করার জন্য, তো বিশ্বাস করতে চায় না। কিন্তু যেখানে আন্তর্জাতিক সংস্থা, বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, এবং আশেপাশের সব দেশ ছাড়াও সবচেয়ে বড় কথা হচ্ছে উন্নত দেশ যেগুলা, মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্স ইত্যাদি ইত্যাদি, কে নয়, সবাই আক্রান্ত, প্রবলভাবে আক্রান্ত। এবং তারা যত রকমের বিধি ব্যবস্থা, এই লকডাউন তো বহু আগে থেকে ওই সমস্ত দেশে শুরু হয়েছে, তারা নিচ্ছে। তারপরে আমাদের হুঁশ হলো না, আমরা মেনে চললাম না। এটা অত্যন্ত দুঃখজনক। বারবার যখন বলা হয়েছে যে ভিড় এড়িয়ে চলুন, ভিড়ে যাবেন না, তারপরে আপনার মাস্ক পরুন, মাস্ক শব্দটা আমাদের কাছে পরিচিত ছিল না। আমরা ওই চুরি ডাকাতির জন্য মুখোশ শুনেছি, আমরা মুখোশ জানতাম কিন্তু মাস্ক জানতাম না। এখন মুখোশ ভুলে যাব, মাস্ক, এবং বোধহয় বাংলা অভিধানের মধ্যে মাস্ক শব্দটা চলে আসবে, বেশি দেরি নেই।
চলে আসবে। যাই হোক, মাস্ক কিন্তু অভিধানে আসুক আর পত্রপত্রিকায় লিখুক বা সরকার বলুক, আমরা এটা আমল করতে রাজি ছিলাম না, এখনও না। এই যে লকডাউন করা হয়েছে, এখনও তো রাস্তায় শত শত লোকজন লকডাউনে। আমি তো বললাম জনজীবন বিপর্যস্ত ঠিকই, কিন্তু সেই বিপর্যয় থেকে বের হয়ে আসার জন্যে যে সবচাইতে প্রথম যেটা করতে হবে সেটা স্বাস্থ্যবিধি মেনে চলা, সেটা আমরা মানতে রাজি না। আমরা মনে করি যে গায়ের জোরে বেপরোয়াভাবে একটা গোয়ার তুমি ভাব, এটা কিন্তু আমাদের একটা চারিত্রিক বৈশিষ্ট্য। এবং যেটা আমি আরও অন্যান্য চ্যানেলেও বলেছি যে এই সুযোগে আমরা বা এই সময়ে আমরা বুঝতে পারলাম যে আমরা কীরকম বিশৃঙ্খলা পরায়ণ জাতি। শৃঙ্খলা বলতে কোনো কিছু আমাদের নেই। আমাদের উন্নতি হচ্ছে ঠিক কথা, আমাদের মাথাপিছু আয় আর আমাদের জিডিপি ইত্যাদি বিরাট রকম আকাশচুম্বী হয়ে যাচ্ছে ঠিক কথা, কিন্তু দুঃখের বিষয় যেটা, দুই একটা বিষয় আমরা একেবারে তলানিতে পড়ে আছি। হ্যাঁ কালচার আছে না মানুষের, হ্যাঁ, সভ্যতা আমরা তলানিতে, আমি ওটাতে আসছিলাম যে আমরা তলানিতে পড়ে আছি। যেমন আমাদের মধ্যে আমরা আজ পর্যন্ত স্বাধীনতার 50 বছর পরেও গণতন্ত্র নামক একটি অধরা বিষয়, যেটা অপরিহার্য যে কোনো দেশের উন্নয়ন বলুন যাই বলুন না কেন, সেটা এখনও ধরতে পারি নাই। এখনও তার ধারে কাছেও আমরা না, এটা তো ঠিক কথা। শৃঙ্খলা ছাড়া আপনি টাকা পয়সা নিয়ে যেতে, একজন রাস্তার ফকির বা একজন খুব গরিব লোককে আপনি নিয়ে 1 কোটি টাকা দিয়ে দেন, সে যদি না জানে যে কিভাবে টাকা খরচ করতে হবে, কোথায় রাখতে হবে, কী করবে, এটা হচ্ছে একটা অর্থনৈতিক, একটা আর্থিক শৃঙ্খলার ব্যাপার। তো আমাদের এই কতগুলো জিনিস সম্বন্ধে কি আমরা সচেতন না বলেই আজকে এই অবস্থা হয়েছে। স্যার, আপনার কাছে আবার আসবো আমি। কুদ্দুস আফরাদ, যেটি নিয়ে আমরা আলোচনা করছিলাম, লকডাউনে জনজীবন, যেভাবে শর্ত সাপেক্ষে লকডাউন দেওয়া হয়েছে, কিন্তু প্রথমে যেটি বলা ছিল সর্বাত্মক কঠোর, সাংবাদিক হিসেবে আপনার মূল্যায়ন কি যে বিধিনিষেধগুলো দেওয়া হয়েছে সেটি কি আসলে এই লকডাউনে কতটা কার্যকর হবে? ধন্যবাদ আপনাকে, শুভেচ্ছা জানাই দর্শকদেরকে এবং বাংলা নববর্ষের শুভেচ্ছা, মাহে রমজানের শুভেচ্ছা। তো কথা হচ্ছে যে লকডাউনে এই দফা, অর্থাৎ আজকে দ্বিতীয় দিন চলছে, সরকারের ভাষায় সর্বাত্মক বা কঠোর বিধিনিষেধ, এই দফায় মোটামুটি সাকসেসফুল বলা যায়। এর আগে যে লকডাউন হচ্ছে শাটডাউন, লকডাউনের অর্থ হচ্ছে শাটডাউন, সব বন্ধ হয়ে করে দেওয়া। কিন্তু আমরা সেই লকডাউন একটা হাস্যকর অবস্থা দেখছি। বলছে লকডাউন, কিন্তু সবই চালু ছিল, সবই সচল ছিল, কিছু কিছু ক্ষেত্রে বিধিনিষেধ ছাড়া, আর সব জারি ছিল বা চলমান ছিল। দেখেন, এই করোনা পরিস্থিতিটা, যেটি একটু আগে আমাদের মোফাদ্দল স্যার বললেন, যে 1 বছরের বেশি সময় ধরে বাংলাদেশে এটা প্রবাহমান চলছে, এবং 1 বছর ধরে এই স্বাস্থ্যবিধি নানান কথা চালু আছে, দূরত্ব বজায় রেখে চলা, কিন্তু একটা গা শোয়া ভাব হয়ে গেছে, গা উদাসীনতার ভাব হয়ে গেছে, যে আমরা এটাকে তোয়াক্কা না করা। অনেকে হাস্যরস করেন যে এটা বড় লোকের রোগ, এটা হচ্ছে আমাদের টেন্ডেন্সি। এই যে একটা নিচু স্তরে বা নিচু লেখাপড়ার একটা লোক এটাকে বড় লোকের রোগ বলে এড়িয়ে চললো, এটা কিন্তু তা না। এটা ওদেরকে বুঝাতে হবে, ওদেরকে জানাতে হবে, বড় লোক যদি আক্রান্ত, তারও ক্ষতির সম্মুখীন কিন্তু তুমি হচ্ছ। কারণ তার একটা শিল্প কারখানা, কলকারখানা, ব্যবসা বাণিজ্য বন্ধ গেলে তার রিয়েক্টটা কিন্তু তোমার গায়েও পড়ে। তো তোমাকে এটা মানতে হবে বা আপনাকে এটা মানতে হবে। আমাদের এখানে সব কাজে হচ্ছে একটা নেগেটিভ অ্যাটিটিউড, নেগেটিভ যেটা একটু আগে বললেন, যে এটা তো সরকারের বিষয় না, সামগ্রিক বিষয়, বৈশ্বিক বিষয়, দেশের বিষয়, আবহাওয়ার বিষয়, একটা সংক্রমণ। এবং এই জায়গাটা সবার, সরকারের যেরকম দায়িত্ব আছে, নাগরিক হিসেবে আমার দায়িত্ব আছে। এই যে এই মুভমেন্ট পাস ইস্যু করলো, মুভমেন্ট পাস একটা নতুন সিস্টেম, যেটা একটু আগে আমাদের প্রাক্তন আইজিপি সাহেব বললেন, যেটা ইন্ট্রোডিউস করা, সতর্ক করা। আমি মনে করি তাই 999 উনার আমলে চালু করা হলো টেলিফোনের বিষয়টা। যখন চালু হলো প্রথমে এটা হাসাহাসি হইতো না, এখন কিন্তু এটা খুব কার্যকর। একবারে গ্রামাঞ্চল একটা মানুষ কোনো বিপদে পড়লে 999-এ চিপে পুলিশের সাথে কথা বলতে পারে বা একটা হেল্প চেতে পারে, এবং হেল্প করাও হয়। আমি মনে করি মুভমেন্ট পাস, আমরা আগে দেখছি কারফিউ পাস দিত, যখন কোনো কিছুতে কারফিউ জারি করতো, কারফিউ সীমিত সংখ্যক, আমরা যারা গণমাধ্যমে ছিলাম, যারা সরকারি কর্মচারী ছিল, ইমার্জেন্সি যেসব, এটা পোস্টাল হোক, বিদ্যুৎ হোক, তাদেরকে এই কারফিউর সময় পাস নিতে হতো, টিএনটির লোক। তো আমরা লাইন ধরে এখানে কারফিউর সময় কারফিউর পাস তুলতাম। এখন যেহেতু সহজলভ্য হয়ে গেছে আমাদের হাতে,
একটা মোবাইল ফোন আছে, আমাদের ল্যাপটপ আছে, বাড়িতে বাড়িতে কোনো না কোনোভাবেই হোক এখন এই ডিভাইসগুলো চলে আসছে। আর না হলে হাটে বাজার আসে। একটু কষ্ট হচ্ছে যারা গণ জায়গায় অর্থাৎ গ্রামগঞ্জে, তো আর মুভমেন্ট পাসের বিষয় নাই, একটু শহরতলিতে সাধারণত কম্পিউটার দোকান থেকে এগুলো প্রিন্ট নেয়, ওই সব জায়গায় যদি বন্ধ থাকে তাদের একটু ক্ষতি হয়। এখন যেটা হয় আমাদের এখানে এটা এক্সিকিউশন মাত্র চালু হয়েছে, একটু কিছু ভোগান্তি হবে, এটা স্বাভাবিক। তবে যদি এটা পজিটিভলি না হয় তাহলে আমাদের পরামর্শ দিতে হবে মুভমেন্ট পাস কত সুইফটলি পাওয়া যায়, কিভাবে সংগ্রহ করা যায়। আমাদের এখানে যে ত্রুটিগুলো আছে এই ত্রুটিগুলোকে তুলে ধরে আমাদের পরামর্শ রাখতে হবে। আর আমরা যদি এটাকে ঢালাও সমালোচনা করি তাহলে কিন্তু এটা এগোবে না, এটা ক্ষতিগ্রস্ত হবে। তো সিস্টেমকে প্রথম হচ্ছে ওয়েলকাম করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে এই যে মুভমেন্ট পাসের ক্ষেত্রে যেটা হয়ে গেছে, ভোগান্তি একটা হয়েছে 3 ঘন্টার পাস, এটা পেতেই লাগে 3 ঘন্টার উপর। আমি যখন সাবমিট করলাম আমার কাছে আসি 3 ঘন্টার পরে। যা হোক পুলিশ কিন্তু এই জায়গায় আবার একটু নরম ছিল, ধৈর্যশীল ছিল, তার হাতে একটা পাস আছে কিনা এটা দেখছে। সেটা 3 ঘন্টা হোক 6 ঘন্টা হোক ওইটা এক্সিকিউশনে যায় না, এখন তার হাতে একটা পাস আছে, ওই দিনটা তাকে মুভমেন্ট করতে দিয়েছে। আমি মনে করি এই মুভমেন্ট পাসের ইস্যুটা একটা যুগান্তকারী পদক্ষেপ পুলিশের বা সরকারের। আর দ্বিতীয়ত হচ্ছে আমার প্রয়োজন ছাড়া আমি কেন বেরোবো, এখন যে অবস্থায় আসছে, গত দেখেন 2 দিন ছাড়া, এর আগেও তো লকডাউন ছিল, লকডাউনটা মানে নাই, অর্থাৎ জি। সরকার অ্যাক্টিভ ছিল না। সরকার অ্যাক্টিভ, এটা কার্যকর। আমি মনে করি সরকার যাতে সামনের যেই আরও 7 দিনের মধ্যে মনে হয় 2 দিন পার হয়ে গেছে, 5 দিন আছে, 5 দিন আরও বেশি অ্যাক্টিভ হতে হবে, আরও বেশি প্রোঅ্যাক্টিভ থাকতে হবে তার। কারণ মানুষের একটা গা শোয়া ভাব আসবে, 3 দিনের মাথায় কিন্তু বেরোতে চাইবে অনার্থক অকাজে, মানে আমি বলতেছি কাজবিহীন কাজে যদি বেরোয় অসুস্থ হয়ে যাবে। কিন্তু গভর্নমেন্টকে আরও বেশি প্রোঅ্যাক্টিভ হইতে হবে আগামী 5 দিন কিন্তু প্রতিদিন। জাফরাত- তাহলে হচ্ছে আমরা এই যে সংক্রমণের যে বারবারন্ত অবস্থা তা থেকে একটা ফল পেতে পারি কিনা এটা আমরা 7 দিন পরে জানবো। আপনার কাছে আবার আসবো আমি। অ্যাডভোকেট মোহাম্মদ রেজাউল ইসলাম ভূঁইয়া, যেটি কুদ্দুস আফরাদ বলছিলেন যে মুভমেন্ট পাস নিয়ে বেরোনো একটি কৌশল বা সাময়িক একটি সিস্টেম, যেটি ব্যবস্থা চালু হয়েছে সেটিকে স্বাগত জানানো উচিত। কিন্তু আমরা আবেদনের সংখ্যা হিসেবে দেখলাম যে যেভাবে আবেদন পড়ছে প্রত্যেক ঘন্টায় ঘন্টায়, এত মানুষের জরুরি প্রয়োজন, এইখানে কার প্রয়োজন নাই, সেখানে তো একটু ভোগান্তিতে পড়তে পারে যে এই আবেদন বাছাই করা বা তাকে তাৎক্ষণিকভাবে দিয়ে দেওয়া, সেইটা একটা বড় ধরনের সময় লাগতে পারে না, যে কিভাবে সে পাসটি পাবে। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ এসসিটিভির দর্শকবৃন্দ, আমার সহ আলোচকবৃন্দ। 3 জনের আলোচনা শুনলাম, সুন্দর আলোচনা এসছে, মুভমেন্ট পাসের উপরে আলোচনা এসছে, জীবিকার ব্যাপারে আলোচনা এসছে। মূলত লকডাউনটা দেওয়া হয়েছে কেন? দেওয়া হয়েছে যে সাম্প্রতিক যে করোনার বিস্তার ব্যাপক হারে হচ্ছে এবং মৃত্যুর মিছিল যে বাড়ছে, এটাকে নিয়ন্ত্রণ করার জন্য। ভাই যেটা বললো যে লকডাউনের শাটটার অফ হয়ে যাওয়া, মানে সব কিছু বন্ধ হয়ে যাওয়া। আমরা এটা কেন করছি? এটা করছি হলো আমরা যাতে এই জিনিসটা যে অবস্থায় আছে এই অবস্থা থেকে নিম্নমুখী হয়, ঊর্ধ্বমুখী যাতে না হয়, এই কারণে। এখন এটার সাথে যেহেতু জীবন এবং জীবিকার সম্পর্ক নির্ভরশীল, আপনার 2 থেকে 2.5 কোটি লোক ঢাকা শহরে বসবাস করেন, যদি ঢাকা শহর চিন্তা ভাবনা করি, তাহলে এর মধ্যে সবার জীবিকা কিন্তু একেবারে নির্ধারিত না। অনেকেই এরকম জীবিকার লোক আছে যারা যে প্রতিদিন গিয়ে প্রতিদিন জীবিকা সংস্থান করতে হয়, তাদের জন্য একটা সমস্যা হয়। যদিও এই আপনার মুভমেন্ট পাসের সাথে তাদের কোনো সম্পর্ক নাই, আপনি প্রতি মিনিটে 15,000 লোক পড়ছে মুভমেন্ট পাস চাচ্ছে, কিন্তু ওই শ্রেণীর লোকের কয়জন চাচ্ছে এটাও কিন্তু একটা বিতর্কের বিষয়। তাহলে 15,000-এর বাইরে আরেকটা শ্রেণী কিন্তু আছে যারা মুভমেন্ট পাস চাচ্ছে না বা পাচ্ছে না, কিন্তু তারা মুভমেন্ট করছে। এই অবস্থায় জীবন আগে না জীবিকা আগে, এই প্রশ্ন আসছে। জীবন বাঁচলে জীবিকা হবে, আবার জীবিকা না থাকলে জীবন বাঁচে না, এই পর্যায়ে যখন আসে তখন কিন্তু জীবিকা আগে আসে। এই বিতর্কটা অনেক বড় বিতর্ক। আমাদের এই মুহূর্তে যে জিনিসটা করতে হবে সেই জিনিসটা হলো যে আমাদের এই লকডাউনটাকে নাগরিক হিসেবে সবাই স্ব অবস্থান থেকে দায়িত্ব পালন করতে হবে। আমার ছেলে যদি বাইরে যেতে চায়, আমি তাকে যদি বলি যে না বাইরে যাওয়া যাবে না ও কারণে, এরকম সবাই যদি তার দায়িত্বটা পালন করে আমি নিজে বাইরে না যাই, তাহলে এই জিনিসটা সম্ভব। সরকারের পক্ষে অথবা কোনো সংস্থার পক্ষে অথবা পুলিশের পক্ষে লাঠিপিটা করে বা ইয়ে করে এটা নিয়ন্ত্রণ করা খুবই মানে সম্ভব, কিন্তু এটা অস্বাভাবিক একটা জিনিস হবে, এটা সম্ভব হতে পারে না। আমি যে জিনিসটা বলতে চাচ্ছি, এই বাড়ার আগে কিছু সিদ্ধান্ত সরকারের ক্ষেত্রে এবং বাংলাদেশের বিভিন্ন সংস্থার ক্ষেত্রে যদি পরিষ্কার করা হতো তাহলে এটা আরও ইয়ে হতো। আজকে আমি আসার সময় ভাই আমি একসাথে আসলাম,
রামপুরা বাজারে যে দেখলাম টিসিবির গাড়িতে পণ্য বিক্রি হচ্ছে। আপনি বিশ্বাস করবেন না, 3 ফিট দূরত্ব দূরের কথা, একজনের গায়ের সাথে আরেকজন লাগানো, এরকম তো 2 থেকে 300 লোক দাঁড়ানো। আপনি যতই লকডাউন দেন, জীবিকার ওই প্রশ্ন যখন আসে তখন ওই লোকগুলারে কিন্তু 3 ফিট দূরে আপনি দাঁড় করাতে পারছেন না। সেখান থেকে সংক্রমণটা বাড়তে পারে। আপনি আরেকটা জিনিস খুব কাকতালীয় লক্ষ্য করলাম, একটা সিদ্ধান্ত বাংলাদেশ ব্যাংকের ক্ষেত্রে। লকডাউনটা হওয়ার আগে 2 দিন আগে যদি বলতো যে বাংলাদেশের ব্যাংকগুলো চালু থাকবে, এখন যে সিস্টেমে চালু আছে এই সিস্টেমের কথাটাই বলা হতো, তাহলে আমি নিজে ব্যাংকে গেলাম। মানুষের মধ্যে একটা ধারণা হলো রমজান মাস এসছে, মানুষের বাজার টাজার করতে হবে, বিভিন্ন কারণে টাকা পয়সার দরকার হতে পারে, লকডাউনে কঠোর যেহেতু লকডাউনটা বাইরে না যাইতে হতে পারে, সেই কারণে আপনি দেখবেন যে লকডাউনের 3 থেকে 4 দিন আগে ব্যাংকগুলা তার নিজস্ব ক্যাম্পাস পেরিয়ে রাস্তা পর্যন্ত এসছে লাইন, এবং সেই লাইনটা এরকম হয়েছে যে ওই টিসিবির গাড়ির মতো একটার সাথে একটা লাগানো। বাংলাদেশ ব্যাংক যদি 3 দিন আগে একটা সার্কুলার ঘোষণা করতো, না লকডাউনের মধ্যে ব্যাংক খোলা থাকবে, একদিন পরে হোক এক শাখা, যে আজকে এক শাখা খোলা থাকবে, পরের দিন আরেক শাখা খোলা থাকবে, তাহলে সংক্রমণটা লকডাউনের আগে যেভাবে এই সব সিদ্ধান্তহীনতার কারণে বাড়িয়ে দিয়েছি আমরা, এই বাড়ানোর প্রেক্ষাপটটা কিন্তু আমরা সরকারের পক্ষ থেকে বা সংস্থার পক্ষ থেকে নিয়ন্ত্রণ করতে পারতাম। দায়িত্ব নাগরিক সেবা আমাদের, কিন্তু কিছু কিছু দায়িত্ব আছে, কিছু কিছু সিদ্ধান্ত আছে, সেই সিদ্ধান্তটা যদি সঠিক সময়ে সঠিকভাবে সরকার না নিতে পারে, সেই দায়িত্ব কিন্তু সরকারকে বহন করতে হবে। আমি আইনশৃঙ্খলা বাহিনীর উপরে সব কিছু দিয়ে দিলাম লকডাউন করার জন্য, এটা যেমনভাবে সঠিক হবে না। আবার কোনো সিদ্ধান্তের কারণে লকডাউন ছাড়াও আমরা সংক্রমণটাকে বাড়িয়ে দিলাম, সেটাও কিন্তু কোনোভাবেই সঠিক হচ্ছে না। আরেকটা জিনিস আমি বলছি, এই লকডাউনটা শুরু হওয়ার আগে জনমনে একটা জিনিস, আমরা যেহেতু বিভিন্ন জায়গার মধ্যে যেতে হয় আমাদের রাজনৈতিক কারণে, প্রফেশনের কারণে, একটা হাসাহাসির কারণ হয়ে গেল। অনেকে বলতে শুরু করলো যে এই কঠোর লকডাউন আসতেছে হেফাজতিদের নিয়ন্ত্রণ করার জন্য, তাদের করার জন্য। এই জাতীয় মানসিকতা আমাদের মধ্যে কিন্তু আসছে, যেটা হওয়া কোনোভাবেই উচিত হয়নি, এবং কোনোভাবেই সেটা মানে হয়। মানুষ মনে করতেছিল যে হেফাজতের বিভিন্ন মামলায় বিভিন্ন লোকজনকে অ্যারেস্ট করবে, এটা মুভমেন্ট হবে, সেই কারণে লকডাউন দিচ্ছে। কিন্তু আমাকে যে করোনা সংক্রমণ রোধ করার জন্য লকডাউন করা হচ্ছে, এতগুলা সংক্রমণ হচ্ছে, 96 গতকালকে মৃত্যু হয়েছে, এই চেতনাটাই আমাদের মধ্যে আসছে না। এটা আমাদের জন্য একটা খুবই দুঃখজনক ঘটনা। এই চেতনা আসতে হবে। আরেকটা জিনিস হলো, টিকাটা আসার পরে আপনি দেখবেন যে আমরা মনে হয়েছে যে একটা কিছু পেয়ে গেছি, আর কিছু হবে না। তখন আমরা সচেতন মানুষগুলো এই টিকার কারণে অসচেতন হয়ে গেছি, স্বাস্থ্যবিধি কোনোভাবেই আর তখন মানা হয় নাই, যার কারণে এই দ্বিতীয় ঢেউ কিন্তু আজকে আমাদের আঘাত। রেজাউল ইসলাম ভাইয়া, আমরা একটা বিরতি নেব, বিরতির পর আবার আসবো। দর্শক, নিটল টাটা এসএটিভি সংলাপে নিচ্ছে একটা বিরতি, ফিরবো শীঘ্রই, সঙ্গেই থাকুন। দেখছেন নিটল টাটা এসএটিভি সংলাপ। বিরতির পর আমরা আবারও ফিরছি আলোচনায়। AK-M শহীদুল হক, আমরা বিরতির পর আবার ফিরছি। আমরা যেটি জানতে চাচ্ছি যে সরকার লকডাউন ঘোষণার পরে আমরা দেখলাম প্রথম দফায় এবং দ্বিতীয় দফায়ও কঠোর বা সর্বাত্মক লকডাউন যেটি ঘোষণা করা হোক না কেন, সিদ্ধান্তের কিছু পরিবর্তন হয় ব্যাংকের ক্ষেত্রে বা অন্য বেশ কিছু বিষয়ে, সিদ্ধান্তে বেশ কয়েকবার পরিবর্তন। এই যে বারবার সিদ্ধান্তে পরিবর্তন আনা বা যে উদ্দেশ্য করে নেওয়া, আপনি কি মনে করেন যে সেই উদ্দেশ্যটি সফল হবে এই জন্য? দেখেন, সরকারকে যখন দেশ চালাতে হয় অনেক কিছু চিন্তা করতে হয়, সার্বিকভাবেই তাকে চিন্তা করতে হয়। এখন আপনি শিল্প কলকারখানা খোলা রাখবেন, জি, তারপর শেয়ার মার্কেট খোলা রাখবেন, ব্যাংক বন্ধ রাখবেন, এটা তো হয় না। তো জরুরি সেবা খোলা থাকবে, আপনি অ্যাম্বুলেন্স চলবে, পণ্যবাহী গাড়ি চলবে, তাহলে এইগুলির জন্য তো আপনার যেগুলি ফুয়েল স্টেশন, পেট্রোল পাম্প, এগুলো তো খোলা রাখতে হবে। তো এই সমস্ত যদি ব্যবসা বাণিজ্য খোলা রাখতে হয়, আর যদি ব্যাংক বন্ধ থাকে, তাহলে লেনদেন কেমন হবে, ব্যবসা কেমনে চলবে? তো প্রথম অবস্থায় হয়তো ব্যাংক, তারা বলছে ব্যাংক বন্ধ থাকবে, বাংলাদেশ ব্যাংক থেকে সে সার্কুলার বন্ধ থাকবে। পরবর্তীতে যখন এই সমস্ত বিবেচনায় আসার পর দেখছে যে না, ব্যাংক বন্ধ রাখলে তো সমস্যা, তারপরে হয়তো ব্যাংক খোলা রাখার সিদ্ধান্ত হয়েছে। কাজে আমরা জীবন জীবিকা যেটা আপনারা বললেন, এটার জন্য গার্মেন্টস সেক্টরে যে খোলা রাখা হয়েছে, গার্মেন্টস সেক্টরের যারা মালিক, ম্যানেজমেন্ট, তারা সরকারকে বোঝাতে সক্ষম হয়েছে তাদের গার্মেন্টস সেক্টরের শ্রমিকরা কিন্তু করোনা আক্রান্ত বিষয়টা হচ্ছে না, তাদের ওখানে স্বাস্থ্যবিধি মেনে চলা হচ্ছে, তাদের পরিবেশ বাহিরের পরিবেশ চেয়ে অনেক ভালো।
কাজে তাদের যদি খোলা রাখা হয় কোনো সমস্যা নাই, বরং দেশের জন্য ভালো হবে, এই চিন্তা ভাবনা করে গার্মেন্টস খোলা রাখছে। গার্মেন্টস তো হাজার লক্ষ লক্ষ শ্রমিকরা কাজ করে। এখন বলা হয়েছে গার্মেন্টসে যারা খোলা থাকবে শ্রমিকদের নিজস্ব যানবাহন ব্যবস্থা করবে তাদের আনা নেওয়ার জন্য। তো এত লক্ষ লক্ষ শ্রমিক নেওয়ার জন্য তো তাদের গাড়ি নেই, নিশ্চয়ই তাদের যেগুলি পাবলিক বাস বা সার্ভিস যেগুলি আছে, যেগুলি এখন বন্ধ আছে, সেগুলি হয়তো ভাড়া করবে। আর সব শ্রমিকের জন্য যানবাহন দরকারও নেই। অনেক শ্রমিকরা ওয়াকিং ডিস্টেন্সেই তার বসবাস করে, গার্মেন্টস যেখানে কর্মস্থল সেখানে বসবাস করে। সার্বিক বিবেচনা করে এই ব্যবসা প্রতিষ্ঠানগুলি যেগুলি খোলা রাখগুলি কিন্তু আপনার লেনদেনও খোলা রাখতে হবে, যার জন্য ব্যাংক খোলা রাখা হয়েছে। এছাড়া মূল কথা হলো সাধারণ লোক যাদের জরুরি কোনো প্রয়োজন নাই, তারা ঘরে থাকবে, এটা যদি আমরা নিশ্চিত করতে পারি। যে গতকাল আজকে যেটা হয়েছে, রাস্তা আমিও তো কিছুক্ষণ আগে বেরিয়েছিলাম আমি ভ্যাকসিন নেওয়ার জন্য, দেখলাম যে না, আপনার প্রায় 90% লোকই কিন্তু ঘরের মধ্যে আছে। 10% লোক যারা আসছে তাদের বিভিন্ন কাজে আসছে, এবং যারা বেরোয়েছে আমি দেখলাম প্রায় 90% লোকের মাস্ক আছে। এই যে মাস্ক পরে বেরোইতে হবে, এই যে একটা সংস্কৃতি, এই যে একটা উপলব্ধি যে আসছে, এটা তো একটা বড় ধরনের বিষয়। মাস্ক ছাড়া খুব কম লোকই আছে। যারা কম, এই যে 10% যদি মাস্ক ছাড়া থাকে, তাদেরকে বাধ্য করতে হবে মাস্ক পরানোর জন্য। কাজে এই লকডাউনের আপনার সিদ্ধান্ত কিছু চেঞ্জ হলেও লকডাউনে কিন্তু এই 2 দিনে আমি দেখি ফলাফলের ইম্প্যাক্টটা কিন্তু পজিটিভ। এটা এইভাবে মেনটেন করা যায়, আমি মনে করি যে আমাদের সংক্রমণের হারটা কমে আসবে, আমার আশাবাদী আর কি। একেম শহীদুল হক, আপনার কাছে আবার আসবো আমি। মফজল করিম স্যার, যেটি একেম শহীদুল হক স্যার বললেন যে আমাদের লকডাউন যেটি হচ্ছে সেটি অনেকটা ইতিবাচক এবং সেটির ফল হয়তো ভালো হবে। আসলে 7 দিনের লকডাউনে সেটার ফল কতটা আসবে বা সেটি বিশেষজ্ঞরা ভালো বলতে পারবেন, কিন্তু মূল বিষয়টি যেটি জানতে চাচ্ছি সেটা হচ্ছে সার্বিক ব্যবস্থাপনার বিষয় আর কি। লকডাউন ঘোষণার আগেই কিন্তু একটি সার্বিক সিদ্ধান্ত নেওয়া যেত, সেটি না করে লকডাউন ঘোষণার পরে যে বারবার সিদ্ধান্তগুলো পরিবর্তন হচ্ছে বা পরিবর্তিত হচ্ছে, সেজন্য তো নতুন করে অনেকের সমস্যায় পড়তে হচ্ছে। সেখান থেকে বেরিয়ে আসার উপায় কি? দেখুন, লকডাউনটা হচ্ছে একটা প্রশাসনিক ব্যবস্থা, তাই তো, এবং সেটা মানে এক অর্থে সর্বশেষ অস্ত্র যেটা ছিল আর কি সংক্রমণ রোধে একটু সংক্রমণ রোধ করার জন্য, সেটাই প্রয়োগ করা হয়েছে। কিন্তু এটার প্রয়োগ পদ্ধতি, এটা সম্বন্ধে আমার দুইখান কথা আছে। দুইখান কথা কি? এটা প্রথম কথা হচ্ছে, আপনি কি আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে, পুলিশ দিয়ে, এমনকি প্রয়োজন বোধে আপনার বিজিবি বা সেনাবাহিনী ইত্যাদি দিয়ে এটা পারবেন? এটা পারবেন কিনা এবং পারা উচিত কিনা? এমনকি যারা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য নন, কিন্তু ধরুন ম্যাজিস্ট্রেট, আইন প্রয়োগের ব্যাপারে তারাও তো এগুলো দিয়ে পারা কি সম্ভব? বিশেষ করে এই 16-17 কোটি জনসংখ্যার দেশে, বিশেষ করে 1.5 কোটি 2 কোটি জনসংখ্যার ঢাকা নগরীতে বা এমনিতে আমার মনে হয় না। কারণ এটার দুইটা আশঙ্কা আছে এটা থেকে। এক হলো, প্রথমত আপনি একটা পর্যায়ে গিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে জনগণের মুখোমুখি করে ফেলবেন, মানব না, মানি না ইত্যাদিতে চলে যাবে একটা আন্দোলনের উপরে, যেটা সাংঘাতিকভাবে ভয়াবহ একটা ব্যাপার। এটা কিছুতেই হতে দেওয়া যায় না, কারণ এটা জনকল্যাণের জন্য একটা ব্যবস্থা নেওয়া হয়েছে বা হচ্ছে, সেটা জনগণকে কিছুতেই বুঝতে দেবে না যে পুলিশ এটা গায়ের জোরে চাপিয়ে দিচ্ছে বা পুলিশি অ্যাকশন। এটা তো এমন নয় যে একটা কোথাও বাস পোড়াচ্ছে বা একটা অবৈধ করতেছে, জনসমাবেশ করতেছে, সেইটার জন্য লাঠিচার্জ, বা এটা তো না। এটা একটা ভালো কাজের জন্য বোঝাইতে গিয়ে আপনি এটাকে মানুষ, কারণ হচ্ছে কি, মানুষ একটা পর্যায়ে গিয়ে আস্থা হারিয়ে ফেলে, মানে সরকারি যে কোনো কিছুর উপরে আস্থা হারিয়ে ফেলে। মানুষের আস্থা চলে গেলে পরে কিন্তু আর কোনো টোটকাতে কোনো কাজ হবে না। এই জন্যে আমি বলি, এটা প্রয়োগের দিকে সবচেয়ে প্রথমে যেটা করা উচিত ছিল, সেটা হচ্ছে আমাদের যারা জনপ্রতিনিধিরা রয়েছেন, যারা যেমন রেজাউল সাহেবের মতো যারা জাতীয় পর্যায়ের একটা পার্টির, জাতীয় পার্টির পদস্থ কর্মকর্তা, এবং তাদের মাঠে ময়দানে যে সমস্ত কর্মীরা রয়েছেন, তাদের মাধ্যমে তাদেরকে নামানো। এখন পর্যন্ত কিন্তু আমি রাজনৈতিক দলগুলোর ভূমিকা
সেটা সরকারি দলই হোক আর বিরোধী দলগুলোই হোক, কারো ভূমিকা তেমন আমরা ভালোভাবে দেখতে পাচ্ছি না, মাঠে দেখছি না অন্তত। এমনকি তারা বক্তৃতা, বিবৃতি ইত্যাদি, বরং তার চেয়ে বেশি কুদ্দুস আফরার সাহেব বা আমরাই এই সমস্ত বক্তৃতা, বিবৃতি, টকশো ইত্যাদির মাধ্যমে দিচ্ছি। এটা তো দরকার না। দরকার হচ্ছে ওনারা গিয়ে ওনাদের মহল্লাতে, ওনাদের পাড়াতে, ওনাদের কনস্টিটিউয়েন্সিতে ওনারা যাবেন এবং তাদের কর্মী বাহিনীকে নিয়ে বলেন, না এটা ভালোর জন্য সরকার করতেছে, নাহলে সবাই মরবা, আগে জীবন বাঁচাতে হবে, তারপরে জীবিকা, এগুলো বোঝাতে হবে। এখানে পুলিশি অ্যাকশনে তো মনেই হবে না। হ্যাঁ, হতো যদি পুলিশ যেখানে গেছেন সেখানে যদি আমরা দেখতাম সঙ্গে সঙ্গে জনপ্রতিনিধিরা, ওই এলাকার ওয়ার্ড কাউন্সিলর বা তার যে সমর্থক ইত্যাদি, ভোট চাওয়ার সময় তো মাসাল্লাহ তখন তো সমস্ত শহর ছেয়ে যায় কর্মীতে আর ইয়েতে, চিৎকারে আর পোস্টার ইয়েতে। এটা তো ভোটের চাইতে কি কোনো কম মানে জরুরি? তো এই জন্যে আমি বলছিলাম যে রাজনৈতিক সচেতনতা, রাজনৈতিক এটা পদক্ষেপ যেটা ইটস এ মোটিভেশনাল প্রোগ্রাম, সচেতনতামূলক প্রোগ্রাম। এটা আইন প্রয়োগের ব্যাপার নয়। আর যেভাবে আমাদের দেশে আমরা যখন বন্যা হয়, উপকূল অঞ্চলে যখন সাইক্লোন হয়, কই তখন তো পুলিশ আর গিয়ে কাউকে বাড়ি থেকে আনতে হয় না। কারা যায়? ওই রাজনৈতিক কর্মীরাই যায়, ওই সমাজসেবকরা যায়। আচ্ছা, ভালো কথা, এই যে আমাদের এত সমাজসেবামূলক প্রতিষ্ঠান, ঢাকা শহরেই 500-700 পাবেন রেজিস্টার্ড, আনরেজিস্টার্ড হয়তো আরও আছে পাড়ায় পড়ে, তাই না? এনারা কোথায়? এনজিওরা কোথায়? বড় বড় এনজিও আছেন, ছোট বড় এনজিও আছেন, কোথায়? আর এদেরকে সবাই এগিয়ে আসা উচিত ছিল। সাধারণ মানুষের সঙ্গে তো আপনাদের আত্মার যোগাযোগ থাকার কথা, আপনারা সেখানে যাবেন না, সেগুলো দেখা যায় না। তেমনি যেটা অবশ্য আগেও বলেছি, স্থানীয় সরকারের ওয়ার্ড টুয়ার্ড এরা আর কি, এদেরই হওয়া উচিত ছিল। এদের লোকদের মনে রাখতে হবে যে আমরা পাবলিকের কাছে আমরা পরিচিত মুখ, এবং পরিচিত মুখের গ্রহণযোগ্যতা, আমার পরিবারে আমার বাপ মা, ভাই বোন, আমার ছেলে মেয়ে, এদের গ্রহণযোগ্যতা বা এদের কাছে আমার গ্রহণযোগ্যতা কতটুকু, আর বাইরের একজন আইসা যদি সেটা বলে কতটুকু। এই জন্যে স্যার আপনার কাছে আবার আসবো আমি। কুদ্দুস আফরাত স্যার যেটি বলছিলেন যে আসলে করোনা সংক্রমণ যদি বাড়তেই থাকে বা লকডাউনও যদি দীর্ঘায়িত হয়, তখন জনজীবনের অবস্থা কী হবে, বাস্তবতা কি বলে সেখানে? সেই প্রেক্ষিতটা ভিন্ন, বাড়তে থাকে মানে বাড়ছেই। এটা তো সত্য যে এই সেকেন্ড ফ্লোতে, মানে সেকেন্ড ইয়েতে আমাদের এখানে বাড়ছে, এবং আমাদের এখানে যে ভেরিয়েশনের, যে সাউথ আফ্রিকার যে ভেরিয়েন্টের কথা বলা হচ্ছে, এটা সংক্রমণের প্রবণতাটা খুব বেশি, চিকিৎসকদের কথা। সো বেড়েই চলছে। আমরা গতকাল পর্যন্ত জানি 96 পর্যন্ত মারা গেছে। এটা তো আমি সপ্তাহ দেড়েক আগে, আমরা যাতে টক শো করি, আমরা অনেক সময় বিজ্ঞাপন বিড়িতে ডাক্তারদের সাথে কথা হয়, এই চিকিৎসক বিশেষজ্ঞদের সাথে আপনারা হয়, আমাদেরও হয়। আমাকে তো সপ্তাহ দেড়েক আগেই পূর্বাভাস দিছে যে এপ্রিলে স্বর্গর পার হবে যে অবস্থা, যে ভেরিয়েন্টটা বাংলাদেশে ঢুকছে এবং যেভাবে ছড়াচ্ছে। আপনি চিন্তা করেন, আমরা যদি শুধু সারমর্মটা চিন্তা করি, গত 7 দিন বা 10 দিনে শনাক্তর সংখ্যা কত? তাহলে আমার 1 লক্ষ শনাক্ত, 1 লক্ষ আমরা যদি শনাক্ত আইডেন্টিফাই করি, তাহলে প্রত্যেকে যদি 1-2 জন করে বাচ্চা দিয়ে এসে থাকি ওইখানে, ঘরের ভিতরে অথবা বাইরে বন্ধু মহলে, তাহলে আমার এটা কিন্তু 7-8 দিন পরে, অর্থাৎ এই সংক্রমণটা শুরু হওয়ার 7-8 দিন পরে কিন্তু এটা প্রকাশ ঘটে। 3-4 দিনেও ঘটে, আবার কারো 8-10 দিনেও ঘটে। এটা হচ্ছে যার যার শরীরের মানে পাওয়ারের উপর নির্ভর করে, এটা হ্যাঁ ইমিউনিটির উপর নির্ভর করে। এই যে আমরা যদি শুধু 10 দিনের কথা বিবেচনা করি, 10 দিনে আমরা 1 লাখ শনাক্ত সরকারি হিসাবে, এই 1 লাখে যদি আমরা 2 জন করে দিয়ে থাকি, তাহলে এই 10 দিনে আমরা কিন্তু 20 লাখ লোক, ওই 20 লাখ যদি আবার দিয়ে থাকে, সো আমার এই জায়গাটা, এই যে লকডাউন, চলাফেরা, অবাধে চলাফেরা, এটা নিয়ন্ত্রণ করতেই হবে। এটা নিয়ন্ত্রণে উত্তম প্রস্তাব দিয়েছেন একটু আগে, আবারও বলতেছি মোহাম্মদুল সাহেব, যেটা হচ্ছে রাজনৈতিক দলগুলা, স্বেচ্ছাসেবী সংগঠনগুলো কোথায়, এমনি তো পোস্টারে বসে যায়। সরকার পোস্টার করে কোনো কিছুতে, সরকারের সেদিকে নজর দেখি না, জনসচেতনতা গ্রোথ করার জন্য, তৈরি করার জন্য, বাড়ানোর জন্য। আরেকটা হচ্ছে রাজনৈতিক দলগুলা, যারা রাজনীতি করবে, এমনি তো 4 রঙের পোস্টার করে, নিজের ছবি দিয়া, দলের নেতার ছবি দিয়ে দিয়ে। তারা এইবার এইটা নিয়ে কিন্তু ড্রাস্টিকলি নেমে যাওয়া উচিত ছিল, যে এই জায়গাটা পাড়া মহল্লা সবাই, যে লকডাউন আসছে সেই লকডাউনকে কঠোরভাবে যাতে আপনারা প্রত্যেক বাড়িতে করতে পারেন,
অর্থাৎ প্রয়োগ করতে পারেন বা মেনে চলতে পারেন সেই দিকে, সেইটাও লক্ষ্য করিনি। আরেকটা জিনিস আমাদের খেয়াল করতে হবে, আমরা 17-18 কোটি লোক কিন্তু এই লকডাউন নিয়ে চিন্তিত না, এবং 17-18 কোটি লোকও এটার ভিতরে না। আমরা যদি সিটি বেস, জেলা বেস, বগুড়া, খুলনা, রাজশাহী, চিটাগং এইসব, বা ঢাকা তো আছেই এরকম, এবং আমাদের এখানে কোন কোন জেলা বেশি আক্রান্ত আমাদের স্বাস্থ্য অধিদপ্তর জানে। সেই জায়গায় যদি আমার একটু কড়াকড়িটা বেশি নেই, বাকিগুলো একটু ঢিলেঢালাও দেই, তাহলে কিন্তু আমার জীবন জীবিকা দুটোই চলে। আর এখন যে অবস্থা, এটা কিন্তু ওই জীবিকার কথা বললে আমি অন্ততপক্ষে একমত না, এই জায়গাটা একমত না। যুদ্ধর ক্ষেত্রে ভাত খাবো না পানি খাবো এই চিন্তা কিন্তু থাকে না, আমার বাঁচতে হবে এই চিন্তা থাকে। এইটাকে যুদ্ধক্ষেত্রের সাথে তুলনা করতে হবে, এই 7 দিন সময়টাকে বা 10 দিন সময়টাকে। আমি তো 10 দিন আমি মারা যাব না, একবার যার কোনো কাজ নাই, সে আশেপাশে তার আত্মীয় স্বজন আছে, বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা এখন এতটাই যে তাকে কেউ না কেউ দেখবে, হাত পাতলে সে পাবে। আমি এটা বলতেছি, সাহায্য, সহায়তা, ঋণ, এইসব নানান কাজে সে এই সহযোগিতাটা পাবে। সুতরাং আমার এই জায়গাটা এইসব দোহাই দেওয়াটাকে আমি খুব হ্যাঁ, কেউ কেউ কষ্টে থাকেন, বলতে পারেন যে অসুস্থ রোগীটাকে সাপোর্ট কে দিবে, সেইটা গভর্নমেন্ট পুরোপুরি দেখতে হবে, পুরোপুরি অ্যাম্বুলেন্স সিস্টেম পুরোপুরি। অর্থাৎ আমি 999-এ কল করে অ্যাম্বুলেন্স চাবো, এই যে আপনি একটু আগে প্রথমেই বললেন যে কে নিয়ে যাবে, যানবাহনের ব্যবস্থাটা কে করবে, এটা পুরোপুরি হসপিটালের দায়িত্বে করতেই হবে। এখানে রুগী হলে পুরোপুরি হসপিটাল। এই সময় একটু আগে যেটা আমাদের সাবেক আইজিপি সাহেব বললেন, শেষ করি, যে গার্মেন্টস প্রতিষ্ঠান চালু রাখার জন্য এখন যেহেতু বাস, বেসরকারি বাস পড়ে আছে, সেটা ভাড়া করে তারা চালু করতে পারে। আমি মনে করি গভর্নমেন্ট এই মুহূর্তে অ্যাম্বুলেন্স, তারপর অন্যান্য সার্ভিস তারাও ভাড়া দিয়ে এইটা গভর্নমেন্টের কর্তৃত্বে নিতে পারে, যে যেখান থেকে 999-এ কোনো রুগীর কল আসবে ওই জায়গায় সরকারিভাবে অ্যাম্বুলেন্স যাবে খুব দ্রুত। কুদ্দুস জাফরাত, আমরা আর একটা বিরতি নেব। দর্শক, নিটল টাটা এসটিভি সংলাপে নিচ্ছি আর একটা বিরতি, ফিরবো শীঘ্রই, সঙ্গেই থাকুন। দেখছেন নিটল টাটা এসটিভি সংলাপ। বিরতির পর আমরা আবারও ফিরছি আলোচনায়। অ্যাডভোকেট মোহাম্মদ রেজাউল ইসলাম ভূঁইয়া, যেটি কুদ্দুস জাফরাত বললেন যে চিকিৎসা পদ্ধতি বা যেটি অসুস্থ, এই ধরনের একটি সংকটকালীন সময় সবটাই সরকারের নিয়ন্ত্রণে থাকতে হবে বা সরকার সেই ব্যবস্থা করবে, সেই সক্ষমতা কি আমাদের আছে? আমি যদি একটু আপনাকে পিছন দিকে যাই, যে গত বছর যখন করোনা শুরু হলো, তখন কিন্তু সরকারের পক্ষ থেকে ফোন করে খোঁজ নেওয়া হতো, তিনি করোনা শনাক্ত হয়েছেন, তাকে তার চিকিৎসা সেবা, ইভেন প্রশাসনের পক্ষ থেকেও আইসোলেশনের ব্যবস্থা করা হতো, সেই বাড়িকে চিহ্নিত করা বা সেখানে আশপাশে যাতে কেউ তার সংস্পর্শে না যায় সে ধরনের ব্যবস্থা করা হতো। কিন্তু গত কয়দিনের যে ভয়াবহ সংক্রমণ, আমরা যেখানে 1 লাখের বেশি সংক্রমণ হয়েছে, সেখানে আমরা দেখলাম যে আগে ভাগে লকডাউন ঘোষণা করায় হাজার হাজার লাখ লাখ মানুষ তখন বাড়ি চলে যাচ্ছে, ভিড় করছে বিভিন্ন জায়গায়, এবং সেইভাবে সংক্রমণের আর কোনো নিয়ন্ত্রণের মধ্যে থাকে নাই। সেখানে আপনি গত 1 বছরের অভিজ্ঞতায় আমাদের সার্বিক ব্যবস্থাপনায় কি আরও অবনতি হয়েছে না? আপনি কি মনে করেন? সরকারের যে সিদ্ধান্তের কথা ভাই বললো, এটার সাথে আমি একমত, কিন্তু সরকারের সক্ষমতা কতটুকু আছে এইটার ব্যাপারে আমরা যথেষ্ট সন্দিহান। একটা জিনিস আপনি দেখবেন, গত বছর যখন সূচনা শুরু হলো, তখন আপনি যেটা বললেন যে কোনো মহল্লায় যদি 1টা বা 2টা রোগী ধরা পড়তো, তখন মহল্লাকে লকডাউনের আওতায় এনে ওই মহল্লায় ঢুকা বের হওয়া, ইভেন মহল্লার মধ্যে খাবার পর্যন্ত সংগ্রহ করা হয়েছে। আমি এরকম মহল্লা দেখছি, আমাদের মহল্লায় লকডাউন হয়েছিল সেরকম অবস্থায়। এইবার এই জিনিসটা প্রতিপালিত হয় নাই, সার্বিকভাবে লকডাউনটা হচ্ছে। আমরা কোয়ারেন্টাইনের যে ব্যাপারটা দেখলে, যে আইসোলেশনে রাখার যে ব্যাপারটা, সেইটা তো এইবার সরকার এইভাবে নাই বললে আমি বলবো। যে হাসপাতালটা করা হয়েছিল বসুন্ধরাতে, সেই হাসপাতালটা যে কোনো কারণে হোক, কি জানি কয়, রুগী না পাওয়ার কারণে হোক, সরকারের পক্ষ থেকে রুগী পাওয়া যাচ্ছে না সেই কারণে হোক বা কারণে হোক, যেহেতু সংক্রমণ বাড়তেছিল, আমার মনে হয় যে এই হাসপাতালগুলো রাখা দরকার ছিল। আরেকটা জিনিস দেখলাম আপনাদের এই গণমাধ্যমের মধ্য দিয়ে, যে কাউরান বাজারে যে মার্কেটটা নোয়াখালীতে আনার স্থানান্তর করা হলো, ওই জায়গায় যে স্থাপনাটা আছে, এটা 2তলার মধ্যে একটা হাসপাতাল এক্সিস্টিং থাকার পরে ওইটা সিটি কর্পোরেশনের, ওইটার মধ্যে ব্যবহার না করে আরেকটা হাসপাতাল বানাইতে ব্যস্ত হয়েছে। এই জায়গার মধ্যে প্রশ্ন আসে যে এই অভিসন্ধিটা কী কারণে হচ্ছে, যে আমার একটা সেটিং হাসপাতাল থাকার পরও আমি ওই বিল্ডিংয়ের মধ্যে আরেকটা হাসপাতাল তৈরি করছি।
তখন মানুষের মধ্যে সন্দেহ জাগে যে আমার আসলে এইটা নিয়ে গতবার যেরকম হয়েছিল যে কলা রুটি দিয়ে ডাক্তারদের কাছ থেকে 2,000, 2,500, 5,000 টাকা বিল নেওয়া হয়েছিল, করোনা নিয়ে ব্যবসা হয়েছে। এইবারও কিন্তু এই হাসপাতাল যখন এক জায়গার মধ্যে থাকার পরে ওই বিল্ডিংয়ে আরেকটা হাসপাতাল করা হলো, এটা ব্যবহার না করে, তখন এই প্রশ্নটা কিন্তু আসাটা স্বাভাবিক। সরকারের সক্ষমতার এই জায়গাটা যদি ধরেন, তাহলে আমরা এই জায়গার মধ্যে বলবো যে সরকার 100% সক্ষম না, কিন্তু সরকারের চেষ্টা আছে, এটা নিঃসন্দেহে ইয়ে করতে হবে। একটা জিনিস স্বাস্থ্য মন্ত্রণালয়ের ব্যাপারে এই প্রশ্নটাতে বলতে হয়, স্বাস্থ্য মন্ত্রণালয়ের দুর্নীতির ব্যাপারে অনেক কথা হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের পর্দা কিনতে কত টাকা লাগে, স্বাস্থ্য মন্ত্রণালয়ে মেশিন সাপ্লাই দিবে, দেখা যাচ্ছে হাসপাতালে শুধু বাক্স গেছে কিন্তু ওর সাথে কোনো যন্ত্রপাতি যায় নাই। আর টেন্ডারের মূল্যায়ন যখন করা হয় তখন এটাকে এমনভাবে করা হয় যে মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট যারা আছে সবাই, যে একটার কলমের দাম 5 টাকা, এটার দাম 10 টাকা হতে পারে, কিন্তু এটার দাম তখন 5,000 টাকা করে দেওয়া হয় ওই টেন্ডারের মূল্যায়নের মধ্যে, তখন আইনগতভাবে আপনি ধরতে পারছেন না যে জিনিসটা নিচ্ছে তাকে, এবং সরকারের টাকাটা চলে যাচ্ছে অন্য খাতে। মানুষ যে সেবাটা পাওয়ার কথা সেই সেবাটা কয়েকজন লোক ভাগ বাটোয়ারা করে নিয়ে যাচ্ছে। এই অবস্থাটা বদ্ধ করতে হবে, সরকারের সক্ষমতাকে বাড়াতে হবে। আজকে সরকার যেই পর্যায়ে আছে সেই পর্যায়ে এখন হাসপাতালে গেলে যে চিত্রটা আপনি ইয়ে করছেন, আপনার প্রশ্নের আলোকে এটা আসছে, এখন হাসপাতালে কিন্তু আইসিইউ খালি নেই, বেড খালি নেই, সক্ষমতা তো এই জায়গায় শেষ। 1 লাখ লোক সংক্রামিত হওয়ার কারণে এই অবস্থা। কোনো কারণে যদি 5 লাখ লোক সংক্রামিত হয় সেই ক্ষেত্রে আপনি অ্যাম্বুলেন্স দিতে পারবে হয়তো বা ভাই যেটা বললো প্রাইভেট যে সার্ভিসগুলো আছে মাইক্রোবাস টাইক্রোবাস যেটা আমরা রেন্টেকারের গাড়ি বলি, সেগুলো সব সরকারে কভার করে নিয়ে গেল, নিয়ে গিয়ে সেটা সার্ভিস দিল, কিন্তু আমাকে বাসার থেকে তুলে নিয়ে হাসপাতালের কোথায় রাখবে, সেই জায়গায় সেই ব্যাডটা আছে কিনা, সেই বারিন্দার জায়গাটা আছে কিনা, সেই জায়গাটা সরকার বানালো না কেন? এই যে যুদ্ধক্ষেত্র যে ভাই যেটা বললো, এখন তো একটা যুদ্ধ চলছে, করোনার সাথে যুদ্ধ, মহামারীর সাথে যুদ্ধ। এই যুদ্ধক্ষেত্রে আমার যুদ্ধের প্রিপারেশন নিতে হবে। আমি সকালে রুটি খাবো না বিকালে রুটি খাবো সেই প্রশ্ন আমার কাছে গৌণ, কিন্তু মুখ্য হলো আমার এখনের পরিবেশে আমাকে সারভাইভ করে টিকে থাকতে হবে। এখন হলো আমার টিকে থাকার প্রশ্ন। এই টিকে থাকার প্রশ্নে সরকার যেই জায়গাটিতে কাজ করা দরকার ছিল বা যেই জায়গাটিতে পদক্ষেপ নেওয়া দরকার ছিল, আমি হাসপাতালে গেলাম অক্সিজেন পাইলাম না, আমরা কি দেখছি অ্যাম্বুলেন্স এই হাসপাতালতে সেই হাসপাতাল, সেই হাসপাতালতে ওই হাসপাতাল ঘুরছে, কিন্তু আইসিইউতে রুগী পাওয়া যাচ্ছে না। কিন্তু 1 বছর সময় আমরা পেলাম, আমাদের বাজেট ছিল, ICU খালি আমাদের পাওয়া রিজার্ভ যাচ্ছে আছে, না। জি। যেটা উনি বললেন রিজার্ভের একটা অংশ আমি খরচ করে আমি প্রত্যেকটা জেলা পর্যায়ে প্রত্যেকটা সরকারি হাসপাতালে আইসিইউর সংখ্যা ডাবল করি, তাহলে আজকের এই এটা সমস্যাটা একটি নির্দেশনা ছিল মাননীয় কিন্তু প্রধানমন্ত্রী বলেছিলেন নির্দেশনা থাকার পরে এটা যে কেন করা হলো না? জেলাগুলোতে এটা ICU বেড সংযোজন আজকে করা। সংক্রামিত হওয়ার পরে যেই চিকিৎসাটা নেওয়ার আমার মৌলিক অধিকার, রাষ্ট্রের কাছে আমার অধিকারটা কি? রাষ্ট্রের কাছে আমার মৌলিক অধিকার হলো চিকিৎসা সেবা পাওয়া। চিকিৎসা সেবা পাওয়া, সেই রাষ্ট্র যখন আমাকে চিকিৎসা সেবা দিতে ব্যর্থ হবে, তখন আমি নাগরিক হিসাবে অভিযোগ তুলতেই পারি, অভিযোগ আসতেই পারে, সরকারের ব্যর্থতার কথা আসতেই পারে সেই জায়গার মধ্যে। আর যেটা বলেন, আমি রাজনৈতিক নেতাদের যে গণসচেতনতার জন্য যেটা সেটা ঘাটতি থাকতে পারে, কিন্তু রাজনৈতিক নেতারা একেবারে বসে আছে আমি বলবো না। আমাদের দলের চেয়ারম্যান আপনারা দেখবেন টিভিতে এবং ইয়েতে, যেহেতু এটা মিছিল করে কোনো গণসচেতনার জাগানোর ব্যাপার নাই বা সমাবেশ করার কোনো ব্যাপার নাই, কারণ সমাবেশ করলে মিছিল করলে সংক্রমণ আরও বাড়বে। আপনি দেখবেন যে অনেকগুলা টিভিতে এবং অনেকগুলা ইয়েতে আমাদের চেয়ারম্যান আমরা এই কথাগুলো বলছি এবং অন্যান্য দলও বলছি, কিন্তু পর্যাপ্ত পরিমাণ না অপর্যাপ্ত সেটার ব্যাপারে প্রশ্ন থাকবে, কিন্তু বলা হচ্ছে না। এই জিনিসটা রাজনৈতিক নেতাদের ক্ষেত্রে সঠিক নয় বলে জি, আমরা আবার আসবো আপনার কাছে। AKM শহীদুল হক, যেটি অ্যাডভোকেট মোহাম্মদ রেজাউল ইসলাম ভূঁইয়া বলছিলেন যে সরকার আসলে প্রস্তুতি বা করোনা মোকাবেলার ক্ষেত্রে যে ধরনের সক্ষমতা সেটি অর্জনের যেসব পদক্ষেপ নেওয়া দরকার সেখানে একটু দুর্বলতা ছিল বা ঘাটতি আছে, এখনও আছে, সদিচ্ছার অনেক অভাব আছে। আপনি কি মনে করেন? দেখেন, এটা তো বিশ্বব্যাপী একটা মানে এই অনিশ্চয়তা ছিল, মানে এই নতুন ভাইরাসটা নতুন, এটা কিভাবে ডিল করবে, কিভাবে কি করবে, কেউ কিন্তু আমরা আমেরিকা বলেন ইউরোপ বলেন কেউ কিন্তু এটা বুঝতে পারে না। তাদের যেভাবে ব্যাপকভাবে তাদের যে মৃত্যুর ঘটনা ঘটছে এবং সংক্রামকের ঘটনা ঘটছে, এই সংক্রামিত লোকগুলিকে তারা হাসপাতালে পর্যন্ত জায়গা দিতে পারেনি, যার কারণে তার মৃত্যু এত বেশি হয়েছে। তো সেই তুলনায় বাংলাদেশেও একই অবস্থা, বাংলাদেশও তো এটা বোঝে না, এটা প্রস্তুতি কি নিবে কিছু বুঝতে পারেনি। তারপর আস্তে 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 কিন্তু তাদের অনেক সক্ষমতা হয়েছে, অনেক ধরনের পদক্ষেপ নিয়েছে। এখন কথা হলো 1 বছরের অভিজ্ঞতা, তারা আরো কিছু নেওয়া দরকার ছিল। মাননীয় প্রধানমন্ত্রী বলছিলেন যে জেলা শহরে প্রত্যেকটা হাসপাতালে আইসিইউ থাকবে,
এক বছরে সে আইসিইউ আমরা কেন তৈরি করতে পারলাম না? 1 বছর তো লাগে না। কিন্তু এটাকে জরুরি ভিত্তিতে করা, এমনি নরমাল প্রসেসে একটা প্রজেক্ট করে প্রজেক্ট এক ব্যক্তি পাস করে আনতে পারে 2 বছর চলে যায়। তার মধ্যে তার পিছনে না লেগে থাকেন আপনি একেবারে হিসাব মতো, তাহলে তো এটা ডিপ ফ্রিজে পড়ে যায়। কিন্তু এইটা স্বাস্থ্যগত যেটা বর্তমানে প্রেক্ষাপটে এটা একটু জরুরি ছিল, এটা হাতে হাতে করাই নিয়ে আসতে পারতো। এখন আমাদের দেশে মোফাজ্জল করিম স্যার এখানে আছেন, আমলাতন্ত্রের যে অবস্থা আপনি জানেন, এক টেবিল থেকে আরেক টেবিলে যাইতে কত দিন লাগে, এবং সেই কেরানি থেকে শুরু হয় সচিব পর্যন্ত একটা ছোট একটা সিদ্ধান্ত নেওয়ার জন্য, আবার সচিব থেকে নামে সেই আপনি কেরানি পর্যন্ত। এই যে সমস্যাগুলি, এইগুলি তো অনেক সময় কাজের গতিকে থামিয়ে দেয়। এই সমস্ত কারণে হয়তো আমার মনে হয় যে যেটা বলা হয়েছিল যে পর্যাপ্ত অক্সিজেন এবং আইসিইউ এইগুলি অন্তত ব্যবস্থা করা, সেগুলি এক বছর করতে পারেনি। এখানে একটা দরকার ছিল পলিটিক্যাল একটা শক্তিশালী পলিটিক্যাল মাস্টার, যে মাস্টার এগুলি হ্যামারিং করবে এবং আমলাদের উপর দিয়ে তারা খবরদারি করবে। কিন্তু আমলাদের উপর দিয়ে খবরদারি করা কতটুকু করতে পেরেছে আপনারা আমরা সবাই দেখতেছি, যার কারণে এগুলো একটা সাধারণ গতিতে চলছে, যে জরুরি ভিত্তিতে জরুরি ভাবে যে চলবে সেইভাবে চলে নেই। যার কারণে এখন এই যে হাসপাতালে রোগী দেখার জায়গা দেওয়া যাচ্ছে না, অক্সিজেন নাই, আইসিইউ নাই। তো এখন এই অক্সিজেন আইসিইউ যতই বাড়াক, আমার মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলছে যদি আমি সচেতন না হন, সংক্রমণ না কমাইতে পারি, তাহলে যত বাড়াই পুরা ঢাকা শহর হাসপাতাল কোনো লাভ নেই। এরকম একটা বিষয় যে আমাদের সংক্রমণ কমা হবে। সংক্রমণ কিন্তু যারা সংক্রমিত হয়ে গেছে, এই যে গতকাল যে মারা গেল, এই কয়জন চিকিৎসা অভাবে মারা গেছে কয়জন, সেটা আমরা জানি না। হয়তো আমরা মাঝে মাঝে আপনাদের মিডিয়ার মাধ্যমে দেখি যে এই হাসপাতাল ওই হাসপাতাল ঘুরেও কিন্তু তারা বেড পাচ্ছে না, আইসিইউ পাচ্ছে না, এবং অনেকে অ্যাম্বুলেন্সে মারা যাচ্ছে। এরকম রোগীও থাকতে পারে। এই সবকিছু কথা হলো, মাননীয় প্রধানমন্ত্রী যে গতিতে চলে, আমাদের আমলাতন্ত্র কিন্তু সেই গতিতে চলে না। তারা কিন্তু ওই যে প্রতিষ্ঠিত যে আমলাতন্ত্র সৃষ্টি হয়েছে ব্রিটিশ আমল থেকে, ওর বাইরে কিন্তু তারা যেতে পারে না। তার মধ্যে যেতে হলে তাদেরকে পলিটিক্যাল মাস্টারদেরকে যেভাবে নেতৃত্ব দিতে হবে, সেই নেতৃত্ব থেকে অনেক সময় আমরা তা অনুপস্থিত দেখি। জি, আপনার কাছে আবার আসবো আমি। মোফাজ্জল করিম স্যার যেটি বললেন যে আমাদের আসলে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা থাকার পরেও সেই কার্যক্রমটি হয়নি, বা উনি এই মার্চে করোনা অনেক বাড়তে পারে এরকম একটা আশঙ্কা প্রায় 2 মাস আগেই উনি করেছিলেন, ডিসেম্বর জানুয়ারির দিকে। তারপরেও কিন্তু মন্ত্রণালয় সেই আশঙ্কা থেকে যে ব্যবস্থা নেওয়ার দরকার সে ধরনের ব্যবস্থা নেই। যে এই যে একটি সদিচ্ছার অভাব বা নিজেদের ঘাটতি, আমরা সেটি দূর করা হচ্ছে না। পুরো জিনিসটাই আমরা প্রথম থেকে দেখি না কেন। প্রথম যখন বাংলাদেশে মার্চ মাস, মানে গত বছরের মার্চ মাসে যখন দেখা দিল, এরপরে আস্তে 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 বাড়ছিল। প্রথমে কিন্তু আমাদের সরকারি প্রচেষ্টা যেগুলো ছিল, সেগুলো যে খুব একটা প্রশংসনীয় কিছু ছিল তা বলা যায় প্রথম দিকে। এরপরে চেতনা বাড়লো যে না, এটা তো অবহেলা করে চলবে না, একটু জেগে উঠলেন মনে হলো। বিশেষ করে আমি বলা উচিত না, স্বাস্থ্য মন্ত্রণালয়ের দিকে আমি আঙ্গুল দেখাচ্ছি, বা স্বাস্থ্য অধিদপ্তরের দিকে আর কি। ভালো কথা, অনেক কথা শোনা গেল, মাস্ক কেনা টেনা হেন তেন এই সমস্ত, মানে আমরা যত রকমের নোংরামি আছি সেই জিনিসটার দিকে আর মানে চলে গেলাম আর কি। তারপরে আমাদের হুঁশ হলো, আমরা জেগে উঠলাম, আমরা এটার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার মতো করেছি। আচ্ছা, সেখানে সবই ঠিক আছে। সরকারের উচ্চতম পর্যায় থেকে বা উচ্চ পর্যায় থেকে মানে আমি বলবো সিদ্ধান্তহীনতার কোনো কমতি ছিল না, ঘাটতি ছিল না। সঠিক সময়ে সঠিক সিদ্ধান্তই দেওয়া হয়েছে। সেটা বাস্তবায়নের দায়িত্ব হলো যে সমস্ত লাইন মিনিস্ট্রি আছে, লাইন এজেন্সি আছে যারা, কেমন তাদের উপরে। এখানে সমন্বয়ের একটা বিরাট ব্যাপার ছিল। আপনি যেমন মনে করেন, এখন একটা উদাহরণ দেওয়া যেতে হবে, লকডাউন দেওয়ার সঙ্গে সঙ্গে সেখানে আর কি ব্যাপার আছে, শিল্প কলকারখানা খোলা থাকবে না, যানবাহন চলাচল করবে কি করবে না, ঢাকা থেকে লোক বাইরে যাবে কি যাবে না, ইত্যাদি ইত্যাদি বহুত কিছু করতে হবে, আপনাকে বিবেচনায় আনতে হবে। এনে তারপরে একটা সমন্বিত একটা সিদ্ধান্ত, যেটা বাস্তবায়ন যখন করবেন তখন একজন এক একটা কথা বললে হবে না। সেটার কিছুটা বোধহয় যথেষ্ট কমতি ছিল। তা আমার এই পর্যায়ে এই বিষয়ে আমার একটা কথাই হলো, অতীতে যা ভুলভ্রান্তি আমরা করেছি তার থেকে আসুন অতি দ্রুত শিক্ষা গ্রহণ করে ভবিষ্যতে যাতে আর এরকম না হয়। নাহলে আজকে যেটা 1 লক্ষ, কাল এটা 5 লক্ষ হয়ে যেতে পারে। তখন আমাদের কান্না করারও আর সময় থাকবে না। আমার ব্যক্তিগত মত হচ্ছে লকডাউন বা পুলিশ ম্যাজিস্ট্রেট এটা দিয়ে এটা কিছুই করা যাবে না।
এটা করতে হলে পরে আমি ওই কথাটাই ফিরে যাব, আমি জননেতৃত্বে বিশ্বাস করি, জনপ্রতিনিধিদের উপরে আমার সাংঘাতিক আস্থা আছে এই জন্যে, কারণ তারা আর কিছু না হোক, তাদের সম্বন্ধে আমাদের অনেক রকমের বক্তব্য, সমালোচনা ইত্যাদি আছে, কিন্তু ফ্যাক্ট রিমেইনস, তারাই হচ্ছেন গিয়ে তৃণমূল পর্যায়ে, তারাই হচ্ছেন গিয়ে সরকারের বলুন বা সরকারি এজেন্সিগুলোর কথা বলুন, সকলের প্রতিনিধিত্ব তারাই করছেন। তাদের কথাটা যেভাবে বিকাবে সাধারণ মানুষের মাঝে, আর কারোটা বিকাবে না। এই জন্যে করতে হলে পরে তাদেরকে আরও সম্পৃক্ত করুন, আরও দায়িত্ব দিন, দায়িত্ব দিয়ে তারপরে তাদেরকে আপনি শুধু ভলান্টারিলি কিছু করার জন্য বললে চলবে না, দায়িত্ব নিয়ে তাদের করতে হবে। এবং সেখানে লকডাউন নয়, লকডাউন তো একটা অস্ত্র, যেটা প্রয়োগ করা হয়েছে, একটা অস্ত্র সাময়িকভাবে। লকডাউন চাইতে যেটা বেশি জোর দেওয়া উচিত, ওই যে মাস্ক অর্থাৎ মুখোশ, আমি অবশ্য নাম দিয়েছি এটাকে এখন নেকাব, নেকাব পরার ব্যাপারটা, সমস্ত জাতি নেকাব পড়তে হবে, এটা হাত ধোয়া ইত্যাদির দিকে বেশি জোর দেওয়া। আর একটা কথা বলি, শেষ করে দিই, একদম নিচের তলার মানুষ যারা, দরিদ্র মানুষ যারা, তাদের দিকে একটু অন্য দৃষ্টিতে দেখতে হবে। তারা এবং ঢাকা শহরে, এমনকি আপনার ঢাকা শহরের পুরানা ঢাকার মানুষ আর এই দিকের ঢাকার মানুষ যারা আর কি, গুলশান, বনানী, ধানমন্ডি ইত্যাদি মানুষের মধ্যে পার্থক্য আছে। যারা একেবারে না খেয়ে না পড়ে আছে নিচের দিকে, তাদেরকে আপনি যেভাবেই হোক সাহায্য পৌঁছায় দিতে হবে। ধরে নিতে হবে সাইক্লোন হয়ে গেছে বা সাইক্লোন হচ্ছে, পৌঁছাতে হবে তাদের কাছে, হাতে পৌঁছাবেন। এটা প্রণোদনাই বলুন আর যে কোনো, মোট কথা তাদের হাতে দিতে হবে। দরকার হলে পরে আপনার লঙ্গরখানা খুলে খাওয়াতে হবে। অবশ্য এই পরিস্থিতি এখনো আসে নাই, আল্লাহ না করুক, যদি এসে যায় তখন কিন্তু প্রস্তুত থাকতে হবে যে না, ওদেরকে বাঁচাতে হবে। না হলে পরে এট দি এন্ড অফ দি ডে, দিন শেষে দেখবেন মারা পড়েছে তারাই, অন্যরা তেমন কিছু মারা পড়ছে না। লাস্ট কথা হচ্ছে, এখন রমজান মাস, অনেকে জাকাত দিবেন, একটু মেহরবানি করে ওদের দিকে আমরা আবার আসবো একটা বিরতি নিয়ে, যদি সময় পান। নিটল টাটা এসটিভি সংলাপে নিচ্ছি আর একটা বিরতি, ফিরবো শীঘ্রই, সঙ্গেই থাকুন। দেখছেন নিটল টাটা এসটিভি সংলাপ। বিরতির পর আমরা আবার ফিরছি আলোচনায়। কুদ্দুস আফরাদ, আমরা গত বছর যখন করোনা শুরু হয় তখন মানুষ মানসিকভাবে অনেকটা বেশি প্রস্তুত ছিল, কারণ তার হাতে একটু সঞ্চয় ছিল, তার আগে যে কাজ আয়ের যে অতিরিক্ত অংশ ছিল সেটি দিয়ে সে হয়তো কিছুদিন চালিয়ে নিতে পারতো। কিন্তু গত এক বছরে তার আয় যেমন কমেছে, সে যেমন বেকার হয়েছে, তেমনিভাবে তার নানা সংকটের মধ্যে দিয়ে তার জীবনটাকে নিয়ে যেতে হচ্ছে। এখন সে কিভাবে চলবে যদি এভাবে লকডাউন দীর্ঘায়িত হয়, বা এখন এই তার জীবনটা চালিয়ে নেওয়া কতটা কষ্টের হবে, সেখানে সরকার কি করতে পারে বা সেখানে কি করা উচিত? কষ্ট তো হবেই, কষ্ট হবে এবং নিদারুণ কষ্ট হবে, কষ্ট হচ্ছেও। যে কষ্টটা আছে সেই কষ্টটা যদি আরও বেড়ে যায় সেটা একটু ভয়াবহই হবে। বাংলাদেশের অর্থনৈতিক ব্যবস্থা যেটা আছে এবং এটা বর্তমান সরকারের গত টাইমের তার কিছু বুদ্ধিমত্তার কারণেই এই অবস্থা ধরে রাখতে পারছে। অর্থাৎ আমরা খুব দ্রুত, যখন পশ্চিমা দেশগুলো লকডাউন কন্টিনিউ করতেছিল, বাংলাদেশ লকডাউনটাকে একটু শিথিল করে দিল। লকডাউনটা কতবার ছিল? সাধারণ ছুটি, 66 দিন সাধারণ ছুটি, একটা বড় ছুটি, রেলের পাত পর্যন্ত জংকার ধরে গেছিল আর কি। হ্যাঁ, তো এই যে এইবার কিন্তু সেই বুদ্ধির কারণে, সেই চিন্তার কারণে অনেক কিছু আবার সচল রেখেছে। চাপটা ততটা আসবে না, কিন্তু চাপটা যেটা আসবে সেটাও ভয়াবহ। আপনি যেটা বললেন, আসলে অনেক কর্মক্ষেত্র, অনেকের ব্যবসা নষ্ট হয়ে গেছে। ব্যবসাটা নাই, ছোট্ট একটা ব্যবসা করতো, যার বড় ব্যবসা ছিল সেও নানানভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই যে ক্ষতি পুষিয়ে নেওয়ার, কিন্তু এটা তো সরকারের একক হাতে না, আমরা কাউকে দোষারোপ করতে পারিনি এখানে। এটা একটা অতিমারি, মহামারীও না, অতিমারি, মহামারীর চেয়ে বেশি। এই মারির মুখে সবাইকে একটা হচ্ছে যে ক্যাপাসিটি অনুযায়ী তার ব্যয়টা নির্বাহ করতে হবে। ক্যাপাসিটির বাইরে এখানে ভোগ, এখানে আনন্দ উল্লাস এগুলা বর্জন করতে হবে। এবং সমাজের অন্য শ্রেণী, যেটা ক্ষতিগ্রস্ত শ্রেণী, সেটা ব্যবসায়ী হোক, চাকরিজীবী হোক, দিনমজুর হোক, সেই জায়গাটা একটা ফান্ড সংগ্রহ করতে হবে। এটা গভর্নমেন্টের ইনিশিয়েটিভে হইতে পারে, বেসরকারি যে কোনো জায়গায় ইনিশিয়েটিভ হইতে পারে, রাজনৈতিক দলগুলোর ইনিশিয়েটিভে হতে পারে, এবং সেটা প্রপারলি ডিসবার্সমেন্ট, অর্থাৎ প্রপারলি
ওদের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা নিতে হবে, না হলে কিন্তু আসলে একটা সমস্যা থেকেই যাবে। তবে আমি বিশ্বাস করি বাংলাদেশের মানুষের অদম্য শক্তি আছে, অদম্য সাহস আছে, এইসব মিলিয়ে এটা ট্যাকেল করবে। কিন্তু ট্যাকেল করতে গেলে ওই একটাই কথা, আমাদের আগে বেঁচে থাকতে হবে। বেঁচে থাকার জন্য যেই যেই বিধি ব্যবস্থা আছে, আমাদের এই লকডাউনটা যাতে আমরা পরিপূর্ণভাবে পালন করতে পারি, পরিপূর্ণভাবে কাজে লাগাতে পারি। আমরা অকারণে ওই যে নামাজের দোহাই দিয়ে অনেক সময় বের হই, সভা সমাবেশে বাজারের দোহাই দিয়ে বের হই, এগুলো যাতে না করি। আর এইটাকে যাতে খুব ছোটোভাবে চিন্তা না করি, যে 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 আঘাত থেকেই করুক, এটাকে ছোটোভাবে চিন্তা করলেই আমরা ক্ষতির মুখে পড়ে যাব। এবং সেই ক্ষতি একটু আগে যেটা বললেন স্যার, যে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে কিন্তু যারা এখন এটাকে পাত্তা দিচ্ছে না তারাই, যারা এটাকে তোয়াক্কা করছে না তারাই সবচেয়ে ক্ষতির সম্মুখীন হবে। আর গভর্নমেন্টের প্রতি একটাই সুপারিশ থাকবে, আমি মনে করি এখান থেকে আবারও বলছি, যে কয়েকটা ডিস্ট্রিক্ট বা জেলা বা এলাকা সবচেয়ে বেশি আক্রান্ত, তার হাতে টোটালি আছে, সেই জায়গাটাকে এখনই যাতে একটু আরও কড়াকড়ি চেকিংয়ের মধ্যে, যেটা যদিও আমি গভর্নমেন্ট বলতে গেলে আমি এটা বলবো না যে পুলিশি চেকিং, সব মিলিয়ে ওইখানে স্কুল আছে, ওইখানে মসজিদ আছে, মসজিদ থেকে সচেতনতা গ্রো করাতে হবে। ওইখানে নানান মানুষ, যে মানুষগুলা সচেতনতা গ্রো করলে মানুষ গ্রহণ করবে, তাকেই কাজে লাগাতে হবে। সেই জন্য ওইখানকার লোকাল টিএনও হোক, জেলা প্রশাসক হোক, তার কিছু বাড়তি কাজ হবে যে কাদেরকে এই কাজে সম্পৃক্ত করা যায়, তাদেরকে এখনই তাদেরকে। আর লকডাউন হয়তো এটা বাড়তেও পারে, এটা এইখানেই শেষ হতে পারে, কিন্তু আমি মনে করি যেসব জায়গা ক্ষতিগ্রস্ত সেই সব জায়গায় যাতে বাড়ানো হয়। বাড়ানো হলে অর্থাৎ ডাক্তারদেরও সুপারিশ ছিল, চিকিৎসক বিশেষজ্ঞদের সুপারিশ ছিল কমপক্ষে 14 দিন অথবা 21 দিন। আমি মনে করি যে 14 অথবা 21, যেই জায়গায় সংক্রমণের প্রবণতা খুব বেশি সেই সব জায়গা অন্যান্য জেলা থেকে আউট করে দিয়ে হলে তাকে 21 দিন করা উচিত। আমাদের সব টোটাল বাংলাদেশ একরকম করতে হবে, এটা আমি মনে করি। কুদ্দুস আফরাদ, হাতে সময় কম, আলোচনা শেষ করতে হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। অ্যাডভোকেট মোহাম্মদ রেজাউল ইসলাম ভূঁইয়া, যেটি কুদ্দুস আফরাদ বলছিলেন যে যেখানে সংক্রমণের উচ্চ হার সেখানে বেশি করে কড়াকড়ি করা বা সেই জায়গাটি লকডাউন করা, কিন্তু আমরা দেখলাম যে একবারেই সারা দেশেই লকডাউন ঘোষণা করা হলো, উচ্চ সংক্রমণের হার চিহ্নিত না করে, যেখানে হয়তো অন্য জায়গায় জীবনযাত্রা স্বাভাবিক রাখা যেত, যেখানে সংক্রমণ অনেক কম ছিল। কিন্তু এটি কি একটি কৌশলগতভাবে কি আপনি কি মনে করেন যে ঠিক ছিল? আমি মনে করি সরকার এই সিদ্ধান্তটা সঠিক আছে, আর ভাই যেটা বলছে এটা পরবর্তীতে সঠিক আছে। যে দুইটাই সঠিক বললেন, এটা তো একটা দ্বিমুখিকতা হয়ে গেল। মূল ব্যাপারটা হলো যে আমাদের সংক্রমণ ঢাকা শহরে বেশি, তারপরের মাত্রায় অন্যান্য শহরগুলোতে বিস্তৃত। গ্রামের সংক্রমণের হার খুব কম, 1%-এরও কম। এটা হলো বাস্তবতা। এখন আমি কোন জায়গায় বেশি করব, কোন জায়গায় কম করব, সেটা ভিন্ন। আমি এইটা দ্বিতীয় ধাপে আসতে পারে। আমি প্রথম 7 দিন গেল, আমি বাইরের শেষ কথাটার সাথে একমত যে 7 দিনের ইয়েতে লকডাউনে আমরা হব না। ন্যূনতম 14 দিন যেহেতু আমাকে আইসোলেশনে থাকতে হয়, তাহলে 14 দিনের একটা লকডাউন কড়াকড়ি থাকতে হবে। এবং 14 দিন পরে আমি বিবেচনা করব, এবং বাইরের কথার সাথে আমি একমত, দ্বিতীয় যেটা বলবো সঠিক। তখন আমি সমস্ত দেশের মধ্যে কোন জায়গার মধ্যে বেশি, কোন জায়গার মধ্যে আছে, 14 দিন পরের পর্যালোচনা দেখে আমি ওই জেলাওয়ারি অথবা শহরওয়ারি ওইটা বাড়ানো কমানো যেতে পারে, সেটার সাথে আমি একমত। প্রথমত। দ্বিতীয়ত কথা হলো যে আজকে যে কথাটা বাইরে বললেন যে পুরো ঢাকা শহরেও মানে করলে কি যেন হাসপাতাল করলে এইটা করা যাবে না, তার মানে কি আমি হাসপাতালের সুবিধা থেকে বঞ্চিত হব? আমি হাসপাতালের সুবিধা পাওয়ার যে সুযোগটা আমার ছিল সেই সুযোগটা আমি নিতে পারবো না। আমি ধরে নিলাম এটা অতি মহামারী আকারে হলো এবং এক পর্যায়ে আমরা অসংখ্য লোক, আল্লাহ না করুক, যে আক্রান্ত হয়ে গেলাম, তখন হয়তো আমি হাসপাতাল পাবো না। কিন্তু আমার সক্ষমতা থাকার পরে, আমার ব্যাংকে টাকা রিজার্ভ থাকার পরে, আমার প্রধানমন্ত্রীর নির্দেশনা থাকার পরে, আমার 1 বছর 365 দিন সময় থাকার পরে আমি কেন সেই কাজটা করলাম না? আমলাতান্ত্রিক জটিলতা কোথায়? আমরা কেন রাজনৈতিক সিদ্ধান্ত দিয়ে এবং সরকারি সিদ্ধান্ত দিয়ে সেই আমলাতান্ত্রিক জটিলতাকে কাটিয়ে জনগণের কাছে চিকিৎসা সেবাটা পৌঁছাতে পারলাম না? আমার যদি ব্যাংকে টাকা না থাকতো, আমার রিজার্ভ না থাকতো, তাহলে হবো। আজকে আমি টিভি টকশোতে গিয়ে, বিভিন্ন সমাবেশে গিয়ে বলি আমার রিজার্ভের পরিমাণ এত, আমার দেশ এমন জায়গায় গেছে, আমার মাথা পিছু আয় এত হয়ে গেছে, কিন্তু আমার এইটার সাথে আমার চিকিৎসার সুবিধাটা আমি সমস্ত কিছু থাকার পরও নিতে পারবো না, কেন করতে পারলাম না? কারা দায়ী? এইটারও একটা হওয়া উচিত বলে আমি মনে করি। আর জীবিকার যে প্রশ্নটা আসছে, সাধারণ মানুষের মধ্যে দেখবেন যারা খেটে খাওয়া মানুষ, রিক্সা চালায়, কৃষি শ্রমিক, গার্মেন্টস শ্রমিক, তাদের মধ্যে সংক্রমণের হার কম। আমরা যারা এসিতে থাকি বা বিভিন্ন থাকি, রৌদ্রে কম যায়, তাদের ক্ষেত্রে সংক্রমণের সংখ্যাটা বেশি, যেটা পরিসংখ্যানে আসছে, আমার কথা না। এখন আপনার
নিম্ন শ্রেণীর কর্মসংস্থানের যখন প্রশ্ন আসবে তখন স্বাভাবিকভাবে এই জিনিসটা আসবে যে তাদের কোথায় কর্মসংস্থান হবে, তারা কীভাবে থাকবে 14 দিন ইয়ে হলে বা 21 দিন ইয়ে হলে। শহরের ক্ষেত্রে এই জিনিসটা খুব কার্যকর। আপনি যদি দেখুন এখন কিন্তু বোরো মৌসুম শুরু হয়েছে এবং ইতিমধ্যে আমরা গ্রামের সাথে সংযুক্ত আছে, বোরো ধান কাটা শুরু হয়েছে গ্রামে। আমি একটা ইয়েতে দেখলাম যে 700 টাকা দিয়ে 800 টাকা দিয়ে একটা কৃষি শ্রমিক পাচ্ছে না। গ্রামে কিন্তু কৃষি শ্রমিকের সংখ্যা কমে গেছে। সেই ক্ষেত্রে শহরে যদি আমি ইয়ে করতে পারি, কি জানে কয়, এই লোকগুলোকে খাওয়ানোর ব্যবস্থা বা মোটামুটি বেঁচে থাকার একটা সংস্থান করতে পারি, তাহলে এই লকডাউন সফল হবে এবং সংক্রমণটা কমবে। আর যদি কোনোভাবে এটা করতে না পারি তাহলে এই সংক্রমণ আরও বেড়ে যাবে। আমি মনে করি যে এই সংক্রমণের জন্য শহরের মানুষের কর্মসংস্থানের জন্য থুক বরাদ্দ হোক অথবা অন্য যে কোনো একটা বরাদ্দ হোক, একটা বরাদ্দ লিস্ট করে জনপ্রতিনিধির মাধ্যমে হোক বা আমলাদের মাধ্যমে হোক যে কোনোভাবে পৌঁছানো উচিত। সাধারণ মানুষের কর্মসংস্থানের সুযোগ যখন ইয়া হবে তখন মানুষ এটা ব্রেকডাউন করার চেষ্টা করবে। অ্যাডভোকেট রেজাল ইসলাম ভুঁইয়া, আমাদের হাতে সময় কম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। AKM শহীদুল হক, শুনতে পাচ্ছেন আপনি? হ্যাঁ হ্যাঁ, যেটি নিয়ে আমরা আলোচনা করছিলাম, লকডাউনের জনজীবন। যদি লকডাউনের সময়সীমা বৃদ্ধি করা হয় বা আরও যদি কড়াকড়ি করা হয়, সেক্ষেত্রে মানুষ যে সংকটের কথা বললেন বা যেসব চ্যালেঞ্জ সরকারের সামনে আছে, যে মানুষের জীবনকে বাঁচানো বা জীবিকা এগিয়ে নেওয়া, কারণ লকডাউনের সময়কালের সময় তো আর করোনাকে হয়তো কিছুটা সংক্রমণ রোধ করা সম্ভব হয়, কিন্তু করোনা যে একদম চলে যাবে সেটি কিন্তু না, কিন্তু মানুষের জীবনকে তো চালিয়ে নিতে হবে। সেখানে আসলে কি করণীয়? দেখেন সরকার তো চেষ্টা করছে। গতবার আপনি দেখেন সরকারে কিন্তু এই যে সহযোগিতা রিলিফ, বিভিন্ন নামে রিলিফ দেওয়া হয়েছে, সামাজিক নিরাপত্তার পরিধি বাড়ানো হয়েছে, 1,24,000 কোটি টাকা প্রণোদনা দেওয়া হয়েছে। সরকার এগুলি মাথায় রেখেছে, তার সামর্থ্য মতো যথেষ্ট করেছে। এবারও কিন্তু তারা সাহায্য সহযোগিতার জন্য 572 কোটি টাকা অলরেডি বরাদ্দ দিয়েছে, আমরা যেটা মিডিয়াতে দেখলাম। কিন্তু সরকার যে জিনিসটা আছে, যেখানে যেই সমস্ত জায়গাগুলিতে সংক্রমণ তত ব্যাপক না, সেখানে কিছু শিথিলতা দিতে পারে। বিশেষ রুরাল এরিয়াতে কিংবা মফস্বল এলাকায় সংক্রমণ বেদিন যদি বেশি না হয়, সেখানে হয়তো কিছুটা রিল্যাক্স করে দিল, কাজকর্ম শ্রমজীবী মানুষ কাজকর্ম করুক, সেটা করতে হবে। আর যে ঢাকা শহরের মতো যেগুলি ডেন্সলি পপুলেটেড এরিয়া, সেখানে এরিয়া ভিত্তিক যদি যেখানে যে এরিয়াতে বেশি আপনার সংক্রমণ, সেখানে একটু বিশেষ নজর দিল আর বাকিগুলি রিল্যাক্স করলো, এটা করতে পারে। বিশ্বের সব দেশেই কিন্তু এই লকডাউনের সময় নাগরিকদের কিছু সাহায্য সহযোগিতা দিয়ে থাকে, কিন্তু সেইভাবে তো দিতে পারবে না। আপনার যত চাহিদা একটা ফ্যামিলি চালানোর জন্য, সে পুরাটাই দিবে। আপনি বেতন পাবেন, পুরা বেতনটা দিবেন সরকার, এটা তো পারবে না, বিশ্বে কোথাও পারেনি। তো সরকার এদিকে নজর আছে। তো আমাদের বিকল্প যদি সংক্রমণ এটা নাই কমে, তাহলে তো ওইভাবে একটা বিকল্প চিন্তা ভাবনা করতে হবে। এখানে বিশেষজ্ঞ টিম আছে, জাতীয় পর্যায়ে একটা টিম আছে, কমিটি বসে সিদ্ধান্ত নেবে এবং সেই সিদ্ধান্তগুলি জনকল্যাণই হবে, জনস্বার্থে হবে এবং জনগণ যারা সেই সিদ্ধান্ত মেনে নেয়, সেটি আমাদের হওয়া উচিত আমি মনে করি। জি, AKM শহীদুল হক, আমাদের হাতে সময় কম, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে আলোচনায় যোগ দেওয়ার জন্য। মফিজুল করিম স্যার, যেটি আমরা আলোচনা করছিলাম যে লকডাউনে আমাদের জনজীবন, বা একটি কথা এর আগে অ্যাডভোকেট রেজাল ইসলাম ভুঁইয়া উল্লেখ করেছেন যে লকডাউন বা এটা মানুষের মধ্যে এক ধরনের আস্থার সংকট, বা লকডাউন স্বাস্থ্যবিধি যেটাই বলি না কেন, সব কিছু নিয়ে একটা আস্থার সংকট, আস্থাহীনতা রয়েছে, যেটি রেজাল ইসলাম ভুঁইয়া উল্লেখ করেছেন। হেফাজতের কথা উল্লেখ করেছেন যে হয়তো হেফাজতকে আন্দোলন বা এই সবের জন্য হয়তো এ ধরনের কোনো কর্মকাণ্ড করছেন। এই যে একটি মানুষের মধ্যে একটা ধারণা তৈরি হয়েছে, কেন এটা তৈরি হলো, বা এতে কি আসলে ইয়াও দীর্ঘায়িত হচ্ছে যে লকডাউনের এগুলো শিথিলতা বাড়ছে মানুষের মধ্যে, মানুষ বেরিয়ে যাচ্ছে? আমি এটাকে তো প্রথমেই বলেছি, এটা একটা বিপর্যয়। এখানে কোনো হেফাজত করা বা তো না। আমরা এটা দেখতে পাই যে আমাদের জাতীয় দুর্যোগ, যেটা কিছুটা দৃশ্যমান, বেশিটা অদৃশ্য। আমরা এখনও বুঝতে পারছি না যে এটা কি কতটুকু ভয়াবহ যদি আরও না হয়। সেই কারণে আমি এখনও বারবার বলতেছি, জনসচেতনতা যেটা আর কি, এটাকে বাড়াতে হলে পরে জনসম্পৃক্ততা করতে হবে আরও বেশি করে। রেশনিংও একটা পদ্ধতি থাকতে হবে, কিন্তু এগুলা হচ্ছে ঠিক মানে শর্ট টার্মও নয়, মিড টার্মও নয়, হয়তো লং টার্ম বা মিড টার্ম। কিন্তু শর্ট টার্মে কিছু করতে হলে পরে তাদের মুখে আগে অন্ন তুলে দিতে হবে, তার কিছু ব্যবস্থা করতে হবে। এবং তার জন্যে সরকারকে এবং সরকারের বাইরে যারা প্রাইভেট সেক্টর, ব্যক্তিগতভাবে যারা ধনশালী,
আমাদের যেরকম দরিদ্রের সংখ্যা বেড়েছে প্রচুর, আবার কমে গেছিল 45 থেকে নেমে 22-এ এসে গেছিল, এখন আবার 43 না 42 কত হয়ে গেছে। দরিদ্র যেরকম আমাদের দেশে খুব বেশি, তেমনি আবার ধনীর সংখ্যাও কিন্তু অনেক বেড়েছে। চিন্তা করে দেখুন, পাকিস্তানি আমলে আমরা শুধুমাত্র পশ্চিম পাকিস্তান, সেই সময়ের পাকিস্তানের 22 দিকে আমরা পরিবার। আঙ্গুল তুলে দেখাতাম যে ওরা আমাদের শুষে নিয়ে গেছে, নিয়ে গিয়ে 22 ফ্যামিলি হয়ে গেছে। আলহামদুলিল্লাহ আমাদের তো এখন 22,000 ফ্যামিলি হয়ে গেছে বাংলাদেশে, আরো তাই না? বেশি। আরো বেশি। তো ওদের 22 ফ্যামিলির জন্যই আমাদের তখন স্বাধীন মানে জ্বালাপোড়া শুরু হয়েছিল সঙ্গত কারণেই। আর এখন যে আমাদের নিজেদের 22,000 ফ্যামিলি হয়েছে, তাদের কি কোনো দায়িত্ব নাই এই সমাজের প্রতি? এই করোনা কালে বিশেষ করে এগিয়ে এসে না, আমরা আছি তোমাদের পাশে, তোমাদের রক্ত মাংস দিয়ে, তোমাদের ঘাম দিয়ে তোমরা আমাদেরকে বড় করেছো, এখন আমরা সেটার কিছুটা ফিরিয়ে দিতে চাই। এই কথাটাই আমি বলার চেষ্টা করছি। আমরা আসলে শেষ করতে চাই আলোচনা। মোফাজ্জল করিম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া এবং কুদ্দুস আফরাদ এবং AK-M শহীদুল হক, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক জানিয়ে রাখি, নিটল টাটা SATV সংলাপ প্রচারিত হয় বৃহস্পতিবার রাত 11:30 এবং পুনঃপ্রচার হয় শুক্রবার সকাল 7:30টায়। আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, SATVর সঙ্গেই থাকুন।